আমার, হ্যাঁ, 101 এর আমার লাস্ট ক্লাস। আর যেহেতু মাহবুব স্যারও মনে হয় লাস্ট ক্লাস মানে ক্লাস শেষ করে দিছে, সো 101 আমাদের আজকেই লাস্ট ক্লাস। ঠিক আছে, আমি আরেকটা ক্লাস নিতে চাইছিলাম কিন্তু আসলে সিলেবাস বড় হবে, তার থেকে গতবার যেগুলো পড়ানো হয়েছে ওগুলো অলরেডি আমি কভার করে ফেলছি। সো আর শুধু শুধু বড় করে লাভ নেই, তোমরা এগুলাই ভালো মতো পড়ো। ঠিক আছে, আচ্ছা আমরা শুরু করি। হ্যাঁ, কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? Yes, Yes, sir, sir. শোনা যাচ্ছে। Yes, sir. আমার ওই শোনা টিমস যাচ্ছে। একটু প্রবলেম করে, আমি জানি না, আমি শেয়ার করলেই আমার পিসি হ্যাং হয়ে যায়, আমি এটা একটা প্রবলেম। যাই হোক, এখন ওগুলো বলে লাভ নেই, আমি শুরু করতেছি, দেখি চেষ্টা করি।
আমার কথা কি শোনা যাচ্ছে? Yes, Yes, sir. sir. Yes, আচ্ছা, sir. শুরু করি, জানি না আবার হ্যাং হয় কিনা, দেখা যাক। ওকে, আচ্ছা আমরা ফেজ ডায়াগ্রাম শুরু করব। তো ফেজ ডায়াগ্রামের যেহেতু ইনিশিয়াল তোমাদের ধারণা আছে, তো এগুলা আমি তারপরে বলে যাচ্ছি। সেটা হচ্ছে যে ফেজ ডায়াগ্রামটা হচ্ছে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অর চার্ট আমরা বলতে পারি, যেটা কিনা আমাদের বিভিন্ন কন্ডিশন দেখায়, মানে বিভিন্ন কন্ডিশন না, বিভিন্ন কন্ডিশনে আমরা একটা ম্যাটেরিয়ালস কি কি ফেজে থাকতে পারে সেটা দেখায়। এবং এটা ইকুইলিব্রিয়াম হইতে পারে বা নন ইকুইলিব্রিয়াম হইতে পারে। এর আগে কিছু টার্ম ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা কোন কোন কন্ডিশন নরমালি ইউজ করি। যেমন তিনটা কন্ডিশন ইন জেনারেল ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে ইউজ হয়, একটা হচ্ছে টেম্পারেচার, একটা হচ্ছে প্রেসার, আর একটা হচ্ছে কম্পোজিশন। তো এই তিনটা কন্ডিশন চেঞ্জ হইলে, মানে লাইক আমি টেম্পারেচার যদি বাড়াই বা কমাই, অথবা প্রেসার বাড়াই বা কমাই, অথবা কম্পোজিশন বাড়াই বা কমাই, এই তিনটা জিনিস চেঞ্জ হইলে একটা ম্যাটেরিয়ালস এর মধ্যে যে ফেজ আছে, লাইক সলিড, লিকুইড অর গ্যাস, এই যে ফেজের যে ট্রান্সফরমেশন অথবা চেঞ্জ অথবা কি স্টেটে আছে, আমরা এই জিনিসগুলো দেখতে পাবো হচ্ছে এই ফেজ ডায়াগ্রামের মাধ্যমে। এবং এটা হচ্ছে নরমালি আমরা যেটা করি যে ইকুইলিব্রিয়াম ফেজ ডায়াগ্রামগুলো নরমালি আমরা ইউজ করে থাকি, তবে নন ইকুইলিব্রিয়াম ফেজ ডায়াগ্রামও কিছু কিছু আছে। বাট আমরা ইন জেনারেল যেটা এখন শিখবো সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম? যেটা হচ্ছে তুমি, ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে সোজা কথা হচ্ছে যে তুমি যেটা দেখতে পাও, তুমি একটা ম্যাটেরিয়ালসের যেই জিনিসটা দেখতে পাও, মানে হচ্ছে মেটা স্টেবল না, স্টেবল বা ইকুইলিব্রিয়াম। যেমন ধরো তুমি সে একটা ম্যাটেরিয়ালকে তুমি হিট দিলা, ঠিক আছে, হিট দিয়ে তুমি কুল করলা, নরমালি স্লোলি কুল করলা, রেখে দিলা, এবং এই রেখে দেওয়ার পরে এই ম্যাটেরিয়ালটা একটা সময় রুম টেম্পারেচার বা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারে চলে আসবে। এইটা চলে আসলো যে স্লোলি কুল হয়ে, এবং আসার পর যে তার ফেজ গুলা পাবা, দ্যাট ইজ ইকুইলিব্রিয়াম ফেজ। কারণ কি? কারণ তাকে তুমি এনাফ টাইম দিচ্ছ বা নরমাল কুলিং এর মাধ্যমে সে একটা ইকুইলিব্রিয়াম পজিশনে চলে আসলো, এবং হিট ট্রান্সফারের মাধ্যমে। কিন্তু তুমি যদি এমন করতে যে আমি একটা ম্যাটেরিয়ালসকে হাই টেম্পারেচার নিয়ে গেলাম, তারপরে তাড়াতাড়ি কুল করলাম, তখন কিন্তু সেটা ইকুইলিব্রিয়াম হবে না, তখন সেটা হবে নন ইকুইলিব্রিয়াম কন্ডিশন। সো ইকুইলিব্রিয়াম নন ইকুইলিব্রিয়াম ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হওয়ার কথা এতক্ষণে। সো আমরা যেটা করব এখন মেইনলি ইকুইলিব্রিয়াম ফেজ ডায়াগ্রাম সম্পর্কে আমরা দেখব, ঠিক আছে? ওকে, এখন যদি বলি যে এটার ইম্পর্টেন্স কি, ইম্পর্টেন্স হচ্ছে যে স্ট্রং কোরিলেশন বিটুইন মাইক্রোস্ট্রাকচার এন্ড প্রপার্টিজ। আমরা দেখব যে যখন আমরা একটা ফেজ ডায়াগ্রাম আমাদের সামনে রাখা হবে, ওই ফেজ ডায়াগ্রাম থেকে আমরা বিভিন্ন প্রপার্টি সম্পর্কে জানবো, এবং ওই স্পেসিফিক কন্ডিশনে আমরা ওই ম্যাটেরিয়ালস এর মধ্যে কি মাইক্রোস্ট্রাকচার থাকতেছে। মাইক্রোস্ট্রাকচার অলরেডি তোমরা জানার কথা, মেটালোগ্রাফি পড়াইছে না 101 102 তে, তো মেটালোগ্রাফি নিয়ে একটা ল্যাব থাকার কথা। তোমাদের Yes, কি sir. পড়ানো হয়েছে নাকি? হ্যাঁ, সো মাইক্রোস্ট্রাকচার জিনিসটা কি তোমরা কিন্তু জানো। মানে মাইক্রোস্ট্রাকচার বলতে বোঝাচ্ছি ওই যে তোমরা ফেজ দেখো নাই, বিভিন্ন ফিগার তো দেখানোর কথা। আমি যতটুকু জানি যে একটা স্যাম্পল প্রিপেয়ার করে ওই জি স্যার, জি ইলেকট্রনিক মাইক্রোস্কোপের নিচে রাখলে আমরা যে ফেজ গুলা দেখতে পাই, সো স্যার। দ্যাট ইজ ফেরাইট মাইক্রোস্ট্রাকচার। মার্টেনসাইট এগুলো, হ্যাঁ, বুঝি না, আবার বলো। স্যার ফেরাইট মার্টেনসাইট এগুলো স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, মানে ওইটা তো ফেরাইট ম্যাট্রিক্সের তো স্পেশাল কেস। আমি মাইক্রোস্ট্রাকচার জিনিসটা কি সেটা বলতে যাচ্ছি। মানে আমরা একটা স্যাম্পলের কিভাবে মাইক্রোস্ট্রাকচার আমরা রিভিল করতে পারি সেটা তো তোমাদের পড়ানোর কথা। তো ওইটাই বলছি আমি। তো এই যে স্ট্রাকচার বা মাইক্রোস্ট্রাকচার এবং ওই ম্যাটেরিয়ালসের যে প্রপার্টির মধ্যে মেকানিক্যাল প্রপার্টি হইতে পারে, ইলেকট্রিক্যাল প্রপার্টি হইতে পারে, বিভিন্ন টাইপস অফ প্রপার্টি হইতে পারে। এই যে মাইক্রোস্ট্রাকচার এবং প্রপার্টির মধ্যে যে কোরিলেশন, এটা কিন্তু আমরা ফেজ ডায়াগ্রাম থেকে একটা আইডিয়া করতে পারবো। এবং আমরা দেখব যে একটা ফেজ ডায়াগ্রাম থেকে আমি যদি স্পেসিফাই করে দেই যে একটা মানে কি বলে স্পেসিফিক টেম্পারেচার অথবা প্রেসার অথবা কম্পোজিশনে ওই ম্যাটেরিয়ালসটা কোন ফেজে আছে সেটা জানতে পারবো। এবং যেহেতু আমি জেনে গেলাম যে এটা এই ফেজে আছে, এবং আমি তখন ইলেকট্রনিক মাইক্রোস্কোপে যে চেক করব যে আসলেই এই ফেজে আছে কিনা, এবং দেখবো যে হ্যাঁ এটার মধ্যে একটা স্ট্রং কোরিলেশন পাওয়া যাবে। এটা গেল। একটা হচ্ছে যে আমরা যখন কোনো অ্যালয় নিয়ে আমরা স্টাডি করব, তখন দেখব যে ওই অ্যালয়ের মাইক্রোস্ট্রাকচারটা কিভাবে ডেভেলপ করতেছে। মানে সে টেম্পারেচার বাড়ালে দেখব যে এটার মাইক্রোস্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং ধরো কুলিং রেটের উপরে মাইক্রোস্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জিনিসগুলোও কিন্তু আমরা ফেজ ডায়াগ্রাম থেকে একটা আইডিয়া করতে পারবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা ফেজ ডায়াগ্রামের ইম্পর্টেন্স। আর আমরা যেটা পড়বো এই লেকচারে খুবই অল্প, মানে খুবই বেসিক কথাবার্তা, সেটা হচ্ছে যে কিছু টার্মিনোলজি দেখবো, মানে ফেজ ডায়াগ্রামের এবং ট্রান্সফরমেশনের। আর এর সাথে দেখবো কিছু ইন্টারপ্রিটেশন এবং কিছু কমন বাইনারি ফেজ ডায়াগ্রাম সম্পর্কে আমরা একটু ডিটেলস দেখবো। যদিও বললামই যে এটা তোমরা পড়ে আসছো, যেহেতু বললা 102 তে, এগুলো সবই তোমরা জানো,
তারপর আমরা একটু দেখবো। ওকে, তো ফার্স্টে যেটা দেখবো যে কিছু কমন টার্মিনোলজি ফেজ ডায়াগ্রামের। তো কমন টার্মিনোলজির মধ্যে সবচেয়ে কমন যেটা, সেটা হচ্ছে ফেজ এবং হচ্ছে কম্পোজিশন। তো আমি আশা করি যে তোমরা এই জিনিসটা ক্লিয়ার, বাট তারপরেও যদি কেউ ক্লিয়ার না হও তাহলে আমি এখন আরো একবার বলবো, তোমরা শুনলে বুঝতে পারবে আশা করি। তো কম্পোজিশন এবং ফেজ দুই জিনিস। কম্পোজিশন মানে হচ্ছে যে তুমি একটা ম্যাটেরিয়ালস বানালা, সে একটা অ্যালয়, আয়রনের মধ্যে কার্বন আছে। এই যে আয়রন এবং কার্বন মিলে, মানে দুইটা এলিমেন্ট মিলে যে ম্যাটেরিয়ালসটা ফর্ম করলো, দ্যাট ইজ কম্পোনেন্ট বা কম্পোজিশন বললে ভালো। যে আমরা একটা ম্যাটেরিয়ালসের কম্পোজিশন বলতে বুঝবো এই ম্যাটেরিয়ালটা কোন কোন এলিমেন্ট দিয়ে তৈরি হয়েছে বা কোন কোন এলিমেন্টের কম্বিনেশনে এটা তৈরি হয়েছে। লাইক যেটা কমন এক্সাম্পল স্টিল, আয়রন এবং কার্বন, এটা হচ্ছে আয়রন এবং কার্বন মিনিমাম, এর সাথে আরো কিছু অ্যালুমিনিয়াম এলিমেন্ট আমরা অ্যাড করি, যদি স্টেনলেস স্টিল হয় তাহলে কিছু অ্যাড করি, বা এটা তোমরা জানো অলরেডি। বাট মেইনলি যদি বলি যে আয়রন এবং কার্বন এই দুইটা এলিমেন্ট মিলে এই যে স্টিল হচ্ছে, তাহলে স্টিলের কম্পোজিশন জানতে চাইলে তোমার বলতে হবে এই স্টিলের কম্পোজিশন হচ্ছে আয়রন এবং কার্বন। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝতে পারছে এটা কম্পোজিশন জিনিসটা? Yes, sir. আচ্ছা, আর ফেজ, এবার আসি ফেজ। ফেজ হচ্ছে এই যে তুমি আয়রনের সাথে কার্বন মিশালা, এর ফলে যে একটা ম্যাটেরিয়ালস হইলো, এই ম্যাটেরিয়ালসটা একটা ফেজে থাকবে। হোয়াট ইজ ফেজ? ফেজটা হচ্ছে যে এই যে তুমি আয়রন এবং কার্বনের অ্যাটমের যে অ্যারেঞ্জমেন্টটা, সেটা ধরো কন্টিনিউয়াস অ্যারেঞ্জমেন্ট, মানে ধরো পুরা ম্যাটেরিয়ালস জুড়েই তার সেম, মানে তার অ্যারেঞ্জমেন্ট সেম, ক্রিস্টাল অ্যারেঞ্জমেন্টটা সেম যদি হয় তাহলে আমরা বলবো এটা একটা ফেজে আছে। আচ্ছা, এবার আসো যে কখন তাহলে দুইটা ফেজে থাকতে পারে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, তোমরা এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবা। এটা হচ্ছে নিকেল এবং কপার অ্যাটম দিয়ে একটা ম্যাটেরিয়ালস বানানো আছে, একটা অ্যালয়। হ্যাঁ, সেই অ্যালয়ের মধ্যে দেখো নিকেল এবং কপারের অ্যাটম গুলো কিন্তু দেখা যাচ্ছে যে হোয়াইট অ্যাটম গুলো হচ্ছে নিকেল আর অরেঞ্জ অ্যাটম গুলো হচ্ছে কপার। তো আমরা এই মেটেরিয়ালটা বানাইলাম, এই অ্যালয়টা বানাইলাম। এখন তুমি এই যে বক্সের যে রিজিয়নটা বাম দিকে দেখতেছো, যেটা ফেজ 1 এ লেখা, এই রিজিয়নটার দিকে তুমি যদি তাকাও তাহলে দেখবে এদের যে পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্টটা, লাইক একটা অরেঞ্জের পরে 5টা হয়তো নিকেল অ্যাটম, তারপরে আবার একটা অরেঞ্জ, আবার 5টা নিকেল, আবার একটা orange, এইভাবে করে হয়তো সাজানো আছে। সে এটা এক ধরনের অ্যারেঞ্জমেন্ট। এইবার আসো, আমি যদি পুরাটাকে একটা ম্যাট্রিক্স চিন্তা করি, পুরো ম্যাট্রিক্সটা, তার মধ্যে ধরো এই পোরশনটা, দেখো এদের অ্যারেঞ্জমেন্টটা আবার একটু অন্যরকম। দেখো অরেঞ্জ হোয়াইট, অরেঞ্জ হোয়াইট, অরেঞ্জ এইভাবে করে অ্যারেঞ্জমেন্টটা আছে, তাহলে এদের অ্যারেঞ্জমেন্টটা কিন্তু ডিফারেন্ট। এই যে নিউ অ্যারেঞ্জমেন্ট, দ্যাট ইজ কল্ড নিউ ফেজ। তার মানে একটা ম্যাটেরিয়ালসের মধ্যে যে সব সময় একই ফেজ থাকবে এটা নট নেসেসারি। ঠিক আছে, ফেজ কিন্তু এক বা একাধিক হইতে পারে। আমরা আরো কমন এক্সাম্পল যদি বলি, যে তুমি ধরো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ বা তুমি হয়তো পানি খাচ্ছ, তো পানির মধ্যে তুমি যদি একটা বরফ দাও, বা কোল্ড ড্রিঙ্কস এর উপর যদি তুমি একটা বরফ দাও, তাহলে বরফটা গলার আগ পর্যন্ত যদি যেই সিচুয়েশনটা, সেটা কি থাকে বলতো? ওই সিচুয়েশনে কি অবস্থায় থাকে? মানে আমি যদি বলি কয়টা ফেজ আছে, তুমি কি বলবা? দুইটা ফেজ। কারণ কি? কারণ আমরা দেখতে পাচ্ছি সলিড এবং লিকুইড দুইটা ফেজই এখানে উপস্থিত এট এ টাইম। কিন্তু হ্যাঁ, এটা ইকুইলিব্রিয়াম বলা যায় না। কারণ কি? কারণ ইকুইলিব্রিয়াম মানে কি, তুমি যদি কিছুক্ষণ রেখে দাও বরফটা গলে যাবে, বরফটা গলে আলটিমেটলি তোমার পানি হয়ে যাবে। তার মানে ইকুইলিব্রিয়াম বলতে পারবো না। কিন্তু আমরা নন ইকুইলিব্রিয়াম অবস্থায় যদি চিন্তা করি তাহলে দুইটা ফেজ আছে। কিন্তু এমন অনেক ম্যাটেরিয়ালস আছে যেটা ইকুইলিব্রিয়াম অবস্থাতেই একাধিক ফেজ থাকতে পারে। তোমরা পানির দ্বৈত বিন্দু টেম্পারেচার একটা মানে পড়ার কথা, ইন্টারমিডিয়েটে পড়ে আসছো বা ফিজিক্সে পড়ে আসছো আমি যতটুকু জানি, ট্রিপল পয়েন্ট। তো ওই যে ট্রিপল পয়েন্ট, হ্যাঁ, আমরা কিন্তু আমাদের কমন সেন্স আমাদের বলে যে, মানে আমরা কমন সেন্স না, আমরা ইন জেনারেল যদি চিন্তা করি যে পানি একই সাথে 3টা ফেজে থাকতে পারে, এটা কেমনে সম্ভব? মানে আমাদের কাছে কিন্তু অবাস্তব মনে হইতে পারে। কিন্তু আমরা কিন্তু ওইটা ভুলে যাই যে আমরা কিন্তু সবসময় ওই 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার নিয়ে চিন্তা করি। এজন্য ভাবি যে এটা কিভাবে সম্ভব, 100 ডিগ্রিতে পানি বাষ্প হয় আর 0 ডিগ্রিতে বরফ গলে, তাহলে একই টেম্পারেচারে কিভাবে এই জিনিসটা পসিবল? কিন্তু এখানে প্রেসারের কথাটা কিন্তু আমরা স্কিপ করে যাই। তুমি প্রেসার কন্ট্রোল করলে ওই দুইটা টেম্পারেচারকে একসাথে নিয়ে আসতে পারবা, যেটা কিনা পানির তড়িৎ বিন্দুর টেম্পারেচার বলে। তো যাই হোক, ওইখান থেকে কিন্তু এই ধারণাটা কিছুটা আসছে যে এট এ টাইম 2 বা ততোধিক ফেজে কিন্তু ম্যাটেরিয়াল থাকতে পারে। তাহলে ফেজ সম্পর্কে কি আইডিয়া হইলো তোমাদের? ফেজ কি বুঝছি সবাই? আচ্ছা, যে এক্সাম্পলটা একটু আগে দিলাম এটাই আবার দেওয়া হয়েছে যে প্রেসার এবং টেম্পারেচার ডায়াগ্রাম। সো এখান থেকে আমরা এটা পানির ট্রিপল পয়েন্ট টেম্পারেচারের কথাও যদি চিন্তা করো, তাহলে এই যে এক্স পয়েন্টটা হচ্ছে সেই ট্রিপল পয়েন্ট। এখানে কি না, বলো
প্রহিত বিন্দুতে কি মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট সেম হয়? এক্স্যাক্টলি, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট না, শুধু তিনটা ফেজে এট এ টাইম পাবা তুমি, ঠিক আছে, এট এ টাইম পেয়ে যাবা। এবং এই জন্য এই যে দেখো 1 অ্যাটমসফিয়ারের কিন্তু গ্রাফ দেওয়া আছে, এই যে ডট ডট দেওয়া আছে। তো অ্যাকচুয়ালি আমরা তো 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে থাকি, কিন্তু এটা যদি কমিয়ে তুমি এই যে পয়েন্ট সামথিং, এটা একটা ভ্যালু আছে, আমার এখন মনে পড়তেছে না, যাই হোক সেই ভ্যালুতে তুমি যদি নিয়ে আসো। হ্যাঁ বলো। 4.58 অ্যাটমসফিয়ার, তো এটা কত হবে? 4.5 বুঝি নাই। 58 অ্যাটমসফিয়ার দেওয়া ছিল বইতে স্যার। 4.5 স্যার মার্কারি into 10 to the power something ছিল মেবি, 4.5 এর হওয়ার কথা। মিলিমিটার। হ্যাঁ ওটা মার্কারি প্রেসার ছিল, হ্যাঁ ওটা হচ্ছে 76 মিলিমিটারকে কমিয়ে 4.58 এ চলে আসবে, সেটা তো তাহলে কমলো। আমি তো অ্যাটমসফিয়ারিকে বলতেছি। সো 1 অ্যাটমসফিয়ারিকে তুমি কমে এটা পয়েন্ট সামথিং একটা ভ্যালু আছে, গুগল করলে পেয়ে যাবা। তো হোয়াটএভার, মানে সোজা কথা হচ্ছে ওই প্রেসারে আসলে দেখবা যে তুমি সলিড লিকুইড গ্যাস তিনটা একই ফেজে একই টেম্পারেচারে তুমি আনতে পারবা। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝতে পারছি আমরা নাকি না? ওকে, সো এটা মোটামুটি বুঝলাম যে পিটি ডায়াগ্রাম বলে এটাকে। এটাও কিন্তু এক ধরনের ফেজ ডায়াগ্রাম, এটা হচ্ছে প্রেসার এবং টেম্পারেচার ফেজ ডায়াগ্রাম, ঠিক আছে। এবার আসি যে সলিবিলিটি লিমিট। আচ্ছা সলিবিলিটি লিমিট জিনিসটা কি? আচ্ছা সলিবিলিটি লিমিটের আগে আমরা একটা কমন এক্সাম্পল দিয়ে আমি সবসময় বুঝাই, সেটা হচ্ছে এখানেও এটাই দেওয়া, সেটা হচ্ছে সিরাপ বানাবো আমরা। তো ওয়াটারের মধ্যে আমরা সুগার দিব, সেই সুগারটা আলটিমেটলি সলিউশনে যাবে, যে একটা সিরাপ বানাবো। এখন কোশ্চেন হচ্ছে তুমি একটা গ্লাস পানি নিলা, পানিতে 2 চামচ চিনি দিয়ে তুমি সেটাকে মিক্স করলা, মিক্স করে একটা শরবত বানালা বা সিরাপ বানালা, ফাইন। এখন তুমি কি করলা, আরো 2 চামচ চিনি দিলা, আবার তুমি স্টারিং করলা বা নাড়ালা, তারপরে কি করলা, দেখলা যে হ্যাঁ এটা আবার নতুন শরবত হয়েছে, এই শরবতটা আরো মিষ্টি। আচ্ছা এবার তুমি আরো 2 চামচ চিনি দিলা, এখন কি করলা, তুমি নাড়াচ্ছ কিন্তু চিনি আর গুলতেছে না। এটার কারণটা কি বলতে পারবা কেউ? সো স্যাচুরেটেড পয়েন্ট বেশি হয়ে গেছে। এক্স্যাক্টলি, মানে হচ্ছে তোমার একটা সলিউশনের জন্য সলভেন্টের মধ্যে যে সলিউট অ্যাটম যাবে সেটার একটা সলিবিলিটি লিমিট থাকবে। সেই সলিবিলিটি লিমিটের বেশি যদি তুমি সলিউট দিয়ে ফেলো তাহলে কিন্তু সেই সলিউটার সলিউশনে যাবে না। এটাকে বলে হচ্ছে হ্যাঁ বুঝি নাই। জি স্যার, অতিরিক্ত হয়ে যাবে তখন। হ্যাঁ অতিরিক্ত, বাংলায় যদি বলে অতিরিক্ত বা সুপার স্যাচুরেটেড বলে এটাকে। সো হোয়াটএভার, এই যে মানে যেই আপ টু যেই অ্যামাউন্টের সলিউটটা সলিউশনে যায়, দ্যাট ইজ কল্ড সলিবিলিটি লিমিট। এখন এই গ্রাফ থেকে কি বোঝা যাচ্ছে দেখো তো, এই গ্রাফ থেকে যদি আমি বলি যে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে পানির মধ্যে সুগারের সলিবিলিটি লিমিট কত, তখন তোমার বলতে হবে যে 20 ডিগ্রিতে গেলাম, আর সলিবিলিটি কার্ভ যদি এটা হয় তাহলে এটা যেখানে ছেদ করতেছে দ্যাট ইজ 65% ধরলাম অ্যারাউন্ড। সো 65% ওয়েট পার্সেন্ট সুগার হচ্ছে এই পানির মধ্যে কি বলে এটাকে সলিবিলিটি লিমিট। তার মানে এর থেকে যদি বেশি দিয়ে দাও তাহলে কিন্তু ও আর কি বলে সলিউশনে যাবে না। তুমি দেখো 65% হচ্ছে এখানে, তো এইটার বেশি মানে ডান দিকে গেলে কিন্তু লিকুইড প্লাস সলিড সুগার। তার মানে কি, সেই যে তুমি সুগার অ্যাড করলা সেটা সলিউশনে না গিয়ে নিচে পড়ে রয়েছে সলিড অবস্থাতেই। আর যদি বাম দিকে দেখো দেখো এটা কিন্তু একটা সলিউশন হয়ে গেছে। তার মানে কি বলো তো, আমি যদি তোমাকে বলি যে ডানে কয়টা ফেজ আছে আর বামে কয়টা ফেজ আছে, তোমরা কি বলবা? সলিবিলিটি লিমিটের ডান দিকে কয়টা ফেজ পাবো? ডান দিকে 2টা, বাম দিকে একটা। মানে 2টা। এক্স্যাক্টলি, 2টা কেন? কারণ লিকুইডের সাথে সলিডও পাবো, সেই সলিড গুলা মানে তোমার সলিউশনে যায় নাই। সো এটা আমরা ইজিলি বুঝতে পারলাম যে একটা ফেজ ডায়াগ্রামে আসলে একটা ফেজ পাবো না, অনেক সময় 2টা ফেজ পাবো, আমরা দেখবো সেগুলা। এখন তাহলে গেল কম্পোনেন্ট অফ ফেজ, অলরেডি আমি বলে ফেলছি, আরেকবার এখানে ডেফিনিশন দেওয়া আছে যে the elements or compounds which are present in the alloy that is called component। আর ফেজ যদি বলি the physically and chemically distinct material regions that forms। এইখানে যে ফিগারটা দেখানো হয়েছে, তোমরা যেহেতু মেটালোগ্রাফি পড়ছো তাহলে ফেরাইট, পারলাইট, মার্টেনসাইট এগুলো দেখছো অ্যাটলিস্ট ফিগার। ওখানে দেখছো সাদা কালো, সাদাটা ফেরাইট, কালোটা পারলাইট। পারলাইট মানে হচ্ছে আবার অল্টারনেট লেয়ার, এগুলো পড়ছো না? মানে অ্যাটলিস্ট মানে আইডিয়া তো আছে নাকি না? ফেরাইট, পারলাইট এগুলো পড়াইছে? না স্যার, শুধু মানে লেখা ছিল, আইডিয়া দেওয়া হয়েছে। বোঝানো হয়নি। আচ্ছা ওই আইডিয়াই আসলে তোমাদের তো বললামই যে আমি ফেরাইট পারলাইট বুঝাইতে গেলে তো সমস্যা। মানে ওই মাইক্রোস্ট্রাকচার একটা সাদা একটা কালো, এগুলো তো বলছে অ্যাটলিস্ট। মানে একটা রিজন দেখা যাচ্ছে সাদাটা হচ্ছে ফেরাইট, আবার একটা রিজন দেখা যাচ্ছে কালো। কেন এদের ডিফারেন্স সেগুলো কিন্তু পড়ছো হয়তো, এচিং করার কারণে ডিফারেন্স। হ্যাঁ বলো। ইয়েস স্যার। কালোটা মার্টেনসাইট না?
কালোর মধ্যে তো অনেক আছে, এই জন্য আমি ওখানে যাইতে চাচ্ছি না। কালো মার্টেন সাইটও আছে, পারলাইটও আছে, সেটা তো অন্য টপিক। আমি বললাম যে এই যে ডিফারেন্স, মানে সাদা কালো যে ডিফারেন্স, এইটাই হচ্ছে ফেজ। মানে একটা, যেমন এখানে দেখা যাচ্ছে বিটা বেটা বেটা হচ্ছে তোমার একটা ফেজ যেটা লাইটার ফেজ, আর আলফা হচ্ছে ডার্কার ফেজ। সো অ্যালুমিনিয়াম কপারের অ্যালয়তে এই ধরনের দুই ধরনের ফেজ দেখা যায়, ঠিক আছে? সো কম্পোনেন্ট আর ফেজ কিন্তু আমরা মোটামুটি বুঝলাম। ওকে, এখন টেম্পারেচার এবং কম্পোজিশনের যদি ইফেক্ট বলি, তাহলে এই যে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমরা যদি 70% ওয়েট পার্সেন্ট সুগার অ্যাড করি, তাহলে কি হবে বলতো? 70% সুগার অ্যাড করলে 65% যেহেতু তার সলিবিলিটি লিমিট, তার মানে এক্সট্রা সুগারটা কিন্তু সলিউশনে থেকে যাবে সলিড অবস্থা, রাইট? ইয়েস স্যার, এখানে সলিড আর লিকুইড থাকবে। এখন একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি তুমি টেম্পারেচার বাড়ায় দিতে পারো, তাহলে দেখবা যে এই যে 70% তুমি সুগার অ্যাড করছিলা, সেই টোটাল সুগার পানির মধ্যে দ্রবীভূত হয়ে গেছে। এই ঘটনাটা কখনো নিজেরা দেখছো? যে আমরা মানে ধরো হচ্ছে জিলাপি বানানোর জন্য যে তোমার রস বানায় বা মিষ্টির জন্য রস বানায়, ওটা অনেক গাঢ় হয়, এটা তুমি চামচ দিয়ে গুলাইলে জীবন হবে না, এটা কি জানো? ইয়েস স্যার। এটা কেন হবে না বলো তো? ওই টেম্পারেচারে কম। হ্যাঁ, এই জন্য এটার মেইন অ্যান্সারটা হচ্ছে যে টেম্পারেচারের সাথে সলিবিলিটি লিমিটের একটা ব্যাপার আছে। তো সলিবিলিটি লিমিটের ব্যাপার আছে, বাইভাবে যদি বলি যে টেম্পারেচার বাড়াইলে আমরা সলিবিলিটি বাড়াইতে পারবো, সলিবিলিটি লিমিট বাড়াইতে পারবো, সোজা কথা। তাহলে আমরা যদি এ পজিশনে আছি এখন ধরো, তাহলে আমি যদি টেম্পারেচার বাড়াই, তার মানে এই ফেজটাকে আমরা উপরের দিকে উঠবো, উপরের দিকে উঠে রেড পয়েন্টে চলে আসলাম, টেম্পারেচার ধরো 100 ডিগ্রিতে চলে আসছে। তাহলে রেড পয়েন্টে যেহেতু আসলাম, রেড পয়েন্টের ফেজ ডায়াগ্রাম আমাদের কি বলে, কোন ফেজে আছে রেড পয়েন্টটা? লিকুইড। লিকুইড সলিউশন। শুধু লিকুইড সলিউশন বা সিরাপ, রাইট? তার মানে দেখো, ইয়েস স্যার। তার মানে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে যখন আমি 100 ডিগ্রি সেলসিয়াসে চলে আসলাম, তখন যেই এক্সট্রা সলিড ছিল সেটা কিন্তু সলিউশনে চলে গেছে। এখন আসো, আমি কি করলাম জানো? এই টেম্পারেচারে আরো 2 চামচ চিনি অ্যাড করলাম। 2 চামচ চিনি অ্যাড করে দেখলাম যে এখন ওই যে এক্সট্রা 2 চামচ চিনি আর গলতেছে না। তার মানে আমি যদি এখন ডান দিকে যাই, মানে আরো সুগার অ্যাড করি, তাহলে দেখবো যে আবার নতুন করে টু ফেজ রিজিয়নে চলে আসছে। ক্লিয়ার? ইয়েস স্যার। সবাই কি বুঝছি? তার মানে কি টেম্পারেচার এবং কম্পোজিশন যদি ভ্যারি করি, তাহলে তার ফেজ নাম্বার অফ ফেজ কিন্তু ভ্যারি হয়, মানে নাম্বার অফ ফেজ কিন্তু চেঞ্জ হয়। সো অল্টারিং টি বা টেম্পারেচার ক্যান চেঞ্জ, এটা নাম্বার হবে, যে নাম্বার অফ ফেজেস, লাইক পাথ এ থেকে বি তে গেলে 2টা থেকে একটা ফেজে চলে আসে। আবার অল্টারিং কম্পোজিশন ক্যান চেঞ্জ নাম্বার অফ ফেজেস, লাইক একটা থেকে আবার 2টায় চলে যেতে পারে। সো এটা আমরা বুঝলাম যে ইফেক্ট অফ টেম্পারেচার এন্ড প্রেসার। সো এটা গেল। এখন ক্রাইটেরিয়া ফর সলিড সলিবিলিটি, আমরা কিন্তু এতক্ষণ লিকুইড সলিউশন নিয়ে আমরা আইডিয়া, মানে লিকুইড সলিউশন নিয়ে আমরা চিন্তা করতেছিলাম, বাট আমরা কিন্তু সলিড সলিউশন ব্যাপারটাও কিন্তু বুঝি, কারণ আমি নিজেও পড়াইছি তোমাদের যে সলিড সলিউশন মানে হচ্ছে যখন সলভেন্ট এবং সলিড দুইটাই সলিড, দ্যাট ইজ কল তোমার সলিড সলিউশন। তো সলিড সলিউশন হওয়ার জন্য একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে সলিড সলিবিলিটি। এখন সলিড সলিবিলিটি যেটা হয়, যে যদি তোমার দুইটা সলিডের ক্রিস্টাল স্ট্রাকচার, ইলেকট্রোনেগেটিভিটি এবং অ্যাটমিক রেডিয়াস সিমিলার হয় বা কাছাকাছি হয়, তাহলে তাদের মধ্যে হাই সলিবিলিটি থাকবে। স্বাভাবিক, তুমি নিকেল অ্যাড করলা কপারের মধ্যে বা কপার অ্যাড করলা নিকেলের মধ্যে, সেই নিকেল এবং কপার এসে যখন দেখলো যে ওর মতোই সবাই, তখন তারা একটা আরেকটার রিপ্লেস করে, মানে সাবস্টিটিউট করে যে বসে একটা নতুন অ্যালয় ফর্ম করলো। তাহলে এটা কখন পসিবল বা কখন ফিজিবল? সেটা হচ্ছে যখন তোমার দুইটারই ক্রিস্টাল স্ট্রাকচার সেম, যখন তোমার দুইটারই ইলেকট্রোনেগেটিভিটি কাছাকাছি এবং দুইটারই অ্যাটমিক রেডিয়াস কাছাকাছি। তাহলে এই ঘটনাটা হইলে আমরা বলতে পারবো এদের মধ্যে একটা হাই মিউচুয়াল সলিবিলিটি পাবো। হোয়াট ইজ মিউচুয়াল সলিবিলিটি? নিকেলের মধ্যে কপারের সলিবিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ কপারের মধ্যে নিকেলের সলিবিলিটি। ঠিক আছে, কথা কি বুঝছো? মানে নিকেলের মধ্যে কপার, আবার কপারের মধ্যে নিকেল, এদের যে মিউচুয়াল সলিবিলিটি সেটা কিন্তু হাই হবে যদি আমাদের একই ক্রিস্টাল স্ট্রাকচার, কাছাকাছি ইলেকট্রোনেগেটিভিটি এবং অ্যাটমিক রেডিয়াস মোটামুটি কাছাকাছি থাকে, তাহলে আমরা এটা বলতে পারবো। সো এটা গেল। এখন এটা মোটামুটি বুঝলাম। এখন আমরা দেখবো যে বাইনারি ফেজ ডায়াগ্রাম বা বাইনারি ফেজ ডায়াগ্রাম কিভাবে ফর্ম করে, এটা এখন আমরা দেখবো। তো বাইনারি ফেজ ডায়াগ্রামের জন্য আমাদের যে জিনিসটা বোঝা দরকার, সেটা হচ্ছে যে বাইনারি নাম শুনে কি বোঝা যাচ্ছে? কয়টা কম্পোনেন্ট হবে বলো তো? নাম শুনে কি বুঝতেছো? দুইটা। দুইটা। অনলি 2টা কম্পোনেন্ট থাকবে। তো
সো দুইটা কম্পোনেন্ট বলতে আমরা যে কোনো একটা নরমাল অ্যালয় বলতে পারি, আয়রন কার্বনের অ্যালয় বা কপার নিকেল সিস্টেম অ্যালয়, যাই হোক হোয়াটএভার। তো কপার নিকেল দিয়ে যদি আমরা বলি তাহলে আমরা বুঝলাম যে এখানে শুধু দুইটা কম্পোনেন্ট থাকবে। আচ্ছা, এখন আমরা এখানে ফেজ ডায়াগ্রামটা যেটা দেখা যাচ্ছে এখানে কম্পোজিশন এবং টেম্পারেচারের মানে চার্ট দেখা যাচ্ছে। সো এটাকে আমরা বলবো হচ্ছে টিসি ডায়াগ্রাম, ঠিক আছে, বা সিটি ডায়াগ্রাম বলে অনেক সময়, মানে টেম্পারেচার এবং কম্পোজিশনের ডায়াগ্রাম, এটাকে বলবো টিসি ডায়াগ্রাম। এবং এখানে প্রেসার যেহেতু ভ্যারি করতেছি না, আমরা ধরে নিব প্রেসার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। তো এটা ধরে নিলে আমরা রুম টেম্পারেচার মানে রুম না ঠিক অ্যাটমসফিয়ারিক প্রেসারকে আমরা ফিক্স করে দিলাম। এখন শুধু টেম্পারেচার এবং কম্পোজিশন ভ্যারি করলে এই ম্যাটেরিয়ালস এর কি কি চেঞ্জ হয় সেটা এখন আমরা দেখব। আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে কয়টা রিজিয়ন দেখা যাচ্ছে বলো তো এই ফিগারটাতে? এই ফিগারটা তোমরা যেহেতু জানো, তোমাদের থেকে আমি শুনতে যাচ্ছি, বলো এই ফিগারটা কি কি দেখা যাচ্ছে বলো, কেউ একজন একটু বলো। তিনটা স্যার, তিনটা region দেখা যাচ্ছে। মাঝখানে region হচ্ছে five। liquid plus solid। হ্যাঁ, একটা হচ্ছে লিকুইড, এটা আমরা ইজিলি বুঝতেছি, একটা হচ্ছে সলিড, এটাও আমরা ইজিলি বুঝতেছি, কিন্তু মাঝখানে একটা রিজন আছে সেটা হয়তো আমরা ইজিলি নাও ধরতে পারতাম এতদিন, কিন্তু এখন কিন্তু আমরা বুঝি। সেটা হচ্ছে যে লিকুইড এবং সলিড এট এ টাইম থাকতে পারে, একই সময় এন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে দুইটা ফেজ একসাথে থাকতে পারে, দ্যাট ইজ এটাকে বলবো আমরা হচ্ছে টু ফেজ রিজিয়ন। তার মানে আমরা এখানে ফেজ আছে দুইটা, কিন্তু রিজিয়ন বা ফিল্ড আছে তিনটা। ফেজ হচ্ছে শুধু দুইটা, মানে লিকুইড এবং আলফা বা সলিড, আর ফেজ ফিল্ড আছে তিনটা, সেটা হচ্ছে লিকুইড, আলফা বা সলিড এবং লিকুইড প্লাস আলফা, যেটাকে বলবো টু ফেজ রিজিয়ন। এটা কিন্তু আমরা মোটামুটি দেখলাম। ওকে, এখন বাইনারি ফেজ ডায়াগ্রাম দুইটা, এটা তো আগেও বলে আসছি, এটাকে আইসোমরফাস ফেজ ডায়াগ্রাম বলা হয় অনেক সময়। কেউ কি বলতে পারবা আইসোমরফাস ওয়ার্ডটার মিনিং কি? সমদশায় আছে। So বাংলা তো আমি 100% soluble হ্যাঁ 100%. এটা বলা যায়। আর কিছু? So substitutional solid solution হবে। হ্যাঁ, এটাও একটু মানে সোজা কথা আরো ইজি করে দিচ্ছে হচ্ছে আইসোমরফাস মানে হচ্ছে তুমি যখনই এই কপার এবং নিকেল মিশাবা, যেই কম্পোজিশনেই মিশাও না কেন তারা সলিউশনে চলে যাবে। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে তুমি বলতে পারো যে স্যার এটা আমি বুঝবো কিভাবে? এটা এই ফিগার থেকে কিভাবে বুঝবো? এটা এইভাবেই বুঝবা যে সলিডের মধ্যে কোনো আলাদা কোনো ফেজ নাই। দেখো সলিড কিন্তু একটাই ফেজ, দ্যাট ইজ আলফা। এটা কি তোমরা দেখতেছো? ফিগার থেকে তো বুঝার কথা, দেখতেছো না এই যে? ইয়েস স্যার। তো যখনই দুইটা কম্পোনেন্ট বা এলিমেন্ট আইসোমরফাস আমরা বলবো, তখন বুঝে নিতে হবে যে এদের যেই সলিড সলিউশন দ্যাট ইজ সিঙ্গেল ফেজ। আচ্ছা, এখন তুমি বলতে পারো স্যার তাহলে এই ফিগারে কেন আমাকে তিনটা ফেজ বলতেছে? ওটা তো কমপ্লিটলি সলিবল, তাহলে তিনটা ফেজ কেন আসতেছে? এটা যদি আমি তোমাদের কোশ্চেন করি তোমরা কি অ্যানসার দিবা? টেম্পারেচার লিকুইড ফেজে এটা সলিউবল না। লিকুইড ফেজে সলিবল না? তাহলে লিকুইডের মধ্যে তো দুইটা ফেজ দেখতেছি না আমরা। লিকুইড আছে দুইটা কম্পোনেন্টই লিকুইড। এক্স্যাক্টলি, কাছাকাছি। মানে সোজা কথা হচ্ছে যে এরা যখন একটা সলিউশন হইলো, মানে তোমার সলিড অবস্থায় তুমি যদি তার টেম্পারেচার মানে কি বলে টেম্পারেচার বাড়াও, তাহলে এরা একই সাথে দুইজনই লিকুইড হইতে থাকবে, খেয়াল করো। কিন্তু এদের যে দুইজনের লিকুইড হওয়ার টেন্ডেন্সি ডিফারেন্ট, একজন এক টেম্পারেচার হবে তো আরেকজন আরেক টেম্পারেচার হবে, সেটা অন্য জিনিস। কিন্তু যখন এরা কমপ্লিট একটা সলিউশন মানে হয়ে গেছে, তখন তারা শুধুমাত্র টেম্পারেচার চেঞ্জ হইলেই তারা লিকুইডে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো আমার কথাটা? মানে এরা লিকুইড অবস্থাতে একে অপরের কমপ্লিটলি সলিবল, সলিড অবস্থাও একে অপরের কমপ্লিটলি সলিবল। তবে টেম্পারেচার ভ্যারি করার কারণে এরা সলিড এবং লিকুইড দুইটা ফেজে সাইমালটেনিয়াসলি থাকতে পারে, কিন্তু এদের মধ্যে কিন্তু সলিবিলিটি চলে যায় নাই। আমি কি বুঝাতে পারছি তোমাদের? দেখো তুমি কিভাবে বুঝলাম, এইটা দেখলাম সলিড আলফা, এটা হচ্ছে লিকুইড, শুধু লিকুইড, এটা শুধু সলিড। তাহলে যদি তাদের মধ্যে সলিবিলিটি চলে যাইতো, তাহলে আমি কি শুধু লিকুইড বলতে পারতাম না? তখন আমার বলতে হতো L1 L2, কথার কথা। ক্লিয়ার এটা নাকি না? জি স্যার, বুঝতে পারছি। আর সলিডের অবস্থা তো দেখতেই পাচ্ছ। কিন্তু মাঝখানে যে রিজনটা, এটা কিন্তু তাদের সলিবিলিটি লিমিট না বা সলিবিলিটি কার্ভ না কোনো, এটা হচ্ছে তাদের লিকুইডাস লাইন এবং সলিডাস লাইন। যেই টেম্পারেচার উপরে সবাই লিকুইড, দ্যাট ইজ লিকুইডাস লাইন। যেই লাইনের নিচে সবাই সলিড, দ্যাট ইজ সলিডাস লাইন। আবার বলতেছি, যেই লাইনের উপরে সবাই লিকুইড, দ্যাট ইজ লিকুইডাস লাইন। যেই লাইনের নিচে সবাই সলিড, দ্যাট ইজ সলিডাস লাইন। তার মানে উপরের লাইনটা লিকুইডাস লাইন, কারণ এই লাইনের উপরে টোটালটা লিকুইড, আর নিচের লাইনটা হচ্ছে সলিডাস লাইন, কারণ এই লাইনের নিচে টোটালটা সলিড। সবাই কি ক্লিয়ার?
বুঝছি নাকি না? Yes, sir. স্যার আচ্ছা এখন স্যার। আমার আরেকটা কোশ্চেন অ্যান্সার সবাই তোমরা দাও যারা পারবা, সেটা হচ্ছে এই ফিগারের বাম দিক এবং ডান দিকে কেন একটা পয়েন্টে যে মিট করছে বলো? বুঝো নাই ওই কোনটা? পয়েন্টে স্যার একসাথে 100% copper, 100% nickel. একসাথে লিকুইড হয়েছে, একসাথে solid হয়েছে। একজন ক্লিয়ারলি বলো, বাকিটা শুনলেও আমি বুঝবো যে তোমরা পারো। একজন ক্লিয়ারলি বলো। ওই পয়েন্টে আর কি একই সাথে দুইটা কম্পোনেন্ট লিকুইড হয়েছে, একই সাথে সলিড হয়েছে। না, আরেকটু সুন্দর ব্যাখ্যা চাচ্ছি। আর কেউ বলবা? কেউ ট্রাই করবা? 100% copper আর 100% nickel আছে। আমি এটাই জানতে চাচ্ছিলাম। তখন বাম দিক মানে জিরো, জিরো বলতে কি বোঝায়? কোনো নিকেল নাই। এই যে 8% নিকেল তো বাড়ছে আস্তে আস্তে। কোনো নিকেল না থাকা মানে কি পুরোটাই কপার? ক্লিয়ার? বাম দিকে জিরো বলতে কি বোঝা যাচ্ছে বলো তো? নিকেল অ্যাড করি নাই আমরা এখন পর্যন্ত। তাহলে কি বাম দিকের যে পয়েন্টটা, এই যে বাম দিকের যে লাইনটা, এটা কি কপারের লাইন না? ক্লিয়ার এটা নাকি না? Yes, sir. পিওর কপারের একটা মেল্টিং পয়েন্ট আছে না? পিওর কপার তো একটা সিঙ্গেল টেম্পারেচারে হয়ে যায়, এবং পিওর কপার না, শুধু যে কোনো মেটালই একটা টেম্পারেচারে লিকুইড হয়। এটা তো তোমরা জানো না? গলনাঙ্ক Yes, sir. Melting point. এটা তো জানো, গলনাঙ্ক কিন্তু সিঙ্গেল টেম্পারেচার। ঠিক আছে, তাহলে এই যে পিওর কপারের একটা মেল্টিং পয়েন্ট আছে না, সেটা হচ্ছে 1100 ডিগ্রি সেলসিয়াস ধরলাম, বা 1070 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝছি নাকি না? না বুঝলে বলতে হবে কিন্তু। জি ডান স্যার। দিকে 100% নিকেল, এর মধ্যে কপার নাই, টোটালটাই নিকেল আছে। ক্লিয়ার এটা? তাহলে নিকেলের একটা মেল্টিং পয়েন্ট আছে না? জি স্যার। কি ধরতে পারছি? Yes, sir. তাহলে আমরা বুঝলাম যে কেন আইসোমরফাস বাইনারি ফেজ ডায়াগ্রাম এরকম, কেন ফিগারটা এরকম কেন, এবং এর মধ্যে কি কি ফেজ থাকতে পারে, এবং এদের কমপ্লিট সলিড সলিবিলিটি আছে, এটা আমরা বুঝলাম। ওকে, তাহলে এখন এটা তো মোটামুটি বুঝলাম। এখন আমরা যদি বলি ডিটারমিনেশন অফ ফেজেস প্রেজেন্ট, মানে আমি তোমাকে একটা ফেজ ডায়াগ্রাম দিয়ে আমি একটা কন্ডিশন তোমাকে বলে তারপরে জানতে চাইলাম যে তুমি বলো তো কি কি ফেজ আছে। আচ্ছা, এখন আমি তোমাকে একটা কোশ্চেন করি, মানে এই স্লাইড থেকেই ধরো সে 1100 ডিগ্রি সেলসিয়াস একটা টেম্পারেচার আমি তোমাকে ফিক্স করে দিলাম, যে বললাম যে 60% নিকেল এবং 40% কপারের একটা অ্যালয় তোমাকে দেওয়া হলো, এবং দিয়ে এটাকে 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট করা হলো, এবং হিট করার পরে তোমাকে বলা হলো এখন এই ম্যাটেরিয়ালসটা কোন ফেজে আছে, তখন তুমি কি অ্যানসার দিবা? Solid. স্যার এটা সলিড The liquids are solid. Solid. সলিড। হ্যাঁ, তাহলে এখন এটা তো কিভাবে বুঝলাম, এবার আসি। সেটা হচ্ছে আমি টেম্পারেচার যেহেতু কই গেল, হ্যাঁ টেম্পারেচার যেহেতু আমি বলে দিচ্ছি 1100, তাহলে তুমি টেম্পারেচার 1100 লাইনের মধ্যেই হবে, এটা আমি কনফার্ম। এবং আমি বলে দিচ্ছি 60% নিকেল এবং 40% কপারের অ্যালয়, তাহলে নিকেলের 8% যেহেতু বামের দিক থেকে ডান দিকে বাড়তেছে, তাহলে এই 60 মানে হচ্ছে নিকেল 60%। তো নিকেল 60% হলে অটোমেটিক কপার 40% হবে না? কারণ টোটালটা তো বাইনারি, মানে দুইটা কম্পোনেন্ট, একটা 60 হলে আরেকটা 40 হবে, শিওর আমরা। তো হোয়াটএভার 1100 ডিগ্রি সেলসিয়াস এবং 68% নিকেলের যে অ্যালয়টা, সেটা কোন পজিশনে আছে, এটার জন্য দুইটা যেখানে মিট করে যেই পয়েন্টটা পাবো, ওই পয়েন্টটা যেই ফেজে আছে সেই ফেজেই আছে। তাহলে আমরা দেখলাম এই ফেজ এবং এই ফেজ রিজিয়নটা হচ্ছে আলফা বা এফসিসি সলিড সলিউশন ফেজ। এখন আমি বললাম যে 1250 ডিগ্রি সেলসিয়াস এবং 35% নিকেল, মানে তোমার অ্যালয়টা হচ্ছে 35% নিকেল অ্যালয়, এবং আমি টেম্পারেচার বলে দিলাম হচ্ছে 1250 ডিগ্রি সেলসিয়াস। তখন তোমার কিন্তু যে দেখতে হবে যে ওখানে কি কি ফেজ আছে, এবং তুমি এসে কি দেখলা এখানে কোন কোন ফেজ আছে? লিকুইড Liquid, solid দুইটাই। Liquid plus solid. প্লাস ফেজে আছে। তার মানে কি বুঝলাম যে এখন তারা টু ফেজ রিজিয়নে আছে, কিন্তু তাদের মধ্যে কিন্তু সলিবিলিটি চলে যায় নাই। তারা সলিড এবং লিকুইড দুইটা ফেজে আছে, কিন্তু সলিডের মধ্যেও তারা কমপ্লিটলি সলিবল, লিকুইডের মধ্যেও তারা কমপ্লিটলি সলিবল, কিন্তু দুই ফেজে আছে। ঠিক আছে? ওকে, এখন আমরা জানতে চাচ্ছি যে ফেজ, হ্যাঁ বলবা কিছু বলো। স্যার এখানে তো দুটো মেটাল দেখানো হয়েছে, তো এরকম 3-4টা মেটালের ক্ষেত্রেও কি ফেজ ডায়াগ্রাম আঁকা সম্ভব? চারটা গেলে আর দেখানো পসিবল হয় না, কারণ ওটা অনেক কমপ্লেক্স। ইনফ্যাক্ট তিনটাই টার্নারি ফেজ ডায়াগ্রাম বলে। টার্নারি তো টারশিয়ারি না, ওটা টার্নারি বলে। যাই হোক, টার্নারি ফেজ ডায়াগ্রামটাই তোমার জন্য অনেক কমপ্লেক্স, ওটা 3 ডাইমেনশনাল। সো তোমাদের আপাতত বাইনারি দেখো,
ফেজ ডায়াগ্রাম যখন কোর্স করবে তখন তোমাদের কিছু টারশিয়ারি বা টার্নারি ফেজ ডায়াগ্রাম কিছুটা পড়ানো হবে, বাট ওটা ডিফিকাল্ট, অনেক অনেক ডিফিকাল্ট। এবং তোমাকে এটা বলি যে একটা অ্যালয়ের ক্ষেত্রে তোমার মেইন অ্যালয়িং এলিমেন্টটা ইম্পর্টেন্ট। লাইক স্টেনলেস স্টিলের ক্ষেত্রে কার্বন, আয়রন এবং ওই ক্রোমিয়াম, নিকেল ওগুলো বেশি ইম্পর্টেন্ট কার্বনের থেকে, কারণ ক্রোমিয়াম নিকেল আমরা অনেক বেশি পরিমাণে দেই, সেটা গত ক্লাসে আমরা দেখাইলাম। তার মানে বেসিক্যালি দুইটা কম্পোনেন্টই মানে মেজর রোলটা প্লে করে। তবে টার্নারি বা টারশিয়ারি ফেজ ডায়াগ্রাম পসিবল, বাট সেগুলো আস্তে আস্তে কমপ্লেক্স হতে থাকে। ইনফ্যাক্ট 4টা কম্পোনেন্ট নিয়েও ফেজ ডায়াগ্রাম পসিবল, বাট সেগুলো তোমাদের জন্য অতটা ইজি হবে না। ঠিক আছে, আমরা মেইনলি এখন বাইনারি দেখবো, এবং বাইনারিরও না, শুধু বাইনারির মধ্যে শুধু আইসোমরফাস দেখবো। ঠিক আছে, পয়েন্টটা এখানে যদি স্যার একটা লিকুইড বা কম্পোনেন্টের সলিড লাইনের উপরে হতো, বুঝি নাই। পয়েন্টটা যদি লিকুইড বা সলিড লাইনের উপর হতো, পয়েন্টটা যদি লিকুইডাস, ও মানে তোমাকে একটা টেম্পারেচার দিয়ে বললাম যে অমুক কম, হ্যাঁ তখন তোমার লিকুইডাস বা সলিডাস লাইনের মধ্যে পড়তো। আচ্ছা, লিকুইডাস বা সলিডাস লাইনটা এখানে যতটা মোটা দেখতেছো, বাট এটা আসলে ততটা মোটা না, মানে একটা সিঙ্গেল টেম্পারেচারও না। মানে বুঝতে পারছি আমি তোমার, মানে এদের যে রিজিয়নটা, এই রিজিয়নে পড়ার কোনো চান্স নাই। ওই এটা একটা বাউন্ডারি, বুঝছো? ধরো এরকম জিনিসটা যে 1340 পর্যন্ত এক কাহিনী, 41 থেকে আবার আরেকটা কাহিনী শুরু, তাহলে 40 আর 41 এর মাঝে বলে কিন্তু কিছু নাই। তোমাকে একটা টেম্পারেচার যখন বলবো তখন বলবো 40 নাহলে 41, মানে এই জন্য ওইভাবে আসলে দিয়ে দেওয়া হবে না। ঠিক আছে, তবে যদি মনে করো যে না, তাহলে মানে এখানে ঘটনাটা কি ঘটে, তবে লিকুইডাস লাইনের ক্ষেত্রে আমি তাও বলে রাখি, যেহেতু কোশ্চেন করলাম, যে লিকুইডাস লাইন জাস্ট ক্রস করা শুরু হইলেই সলিড হওয়া শুরু হয়। মানে ধরো লিকুইড থেকে তুমি নিচের দিকে নামতেছো, জাস্ট এই লাইনটা জাস্ট ক্রস করবে তখন থেকে তোমার শুরু হবে, মানে বুঝছো? তার মানে লাইন পর্যন্ত আমরা যদি বলি তাহলে বলবো যে ওটা লিকুইডই আছে। সবাই কি বুঝছি না? হ্যাঁ স্যার একটা কম্পোনেন্টের সলিড কি আরেকটা লিকুইডে সলিউবল? একটা কম্পোনেন্টের বুঝি একটা সলিড অন্যটার লিকুইডে অন্যটা লিকুইড, না 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 না, তুমি ওভাবে কেন চিন্তা করছো? মানে তোমার অলরেডি তো তাহলে সলিউশন, মানে তোমার কপার এবং নিকেল তো সলিউশন। এই সলিউশনটা আমি এভাবে চিন্তা করো, যে তুমি কিভাবে বুঝাবো এখন তোমার, আমি ধরো আমি একটু চিন্তা করি একটা এক্সাম্পল, তাহলে তুমি বুঝতে পারবা। স্যার আপনার মাইক্রোফোন থেকে এবং সুগারের কথাই যদি চিন্তা করো, এভাবে চিন্তা করো, ওয়াটার এবং সুগার, খেয়াল করো। তো ওয়াটার এবং সুগার যখন তুমি শরবত বানায় ফেলছো, খেয়াল করো এটা কিন্তু একটা লিকুইড সলিউশন, খেয়াল করো। এখন তুমি এটাকে বরফ করলা, মানে আইস বানাইলা, ওইটাও কিন্তু একটা সিঙ্গেল সলিউশন, সেটা সলিড সলিউশন, বুঝছো? এখন তুমি কি করলা, বরফটাকে একটু গলাইলা। এখন বরফটা যখন গলাইলা তখন কি চিনির দানা পাইছো কখনো? আমি কি বুঝাইতে পারছি? আবারও শুনো কথাটা, তুমি হ্যাঁ না স্যার, চিনির দানা পাওয়া যায় না ওই সময়, মানে কি হয়ে যাবে না তো, সলিড টোটালটা ইটসেলফ একটা ফেজ, ওই ফেজ থেকে কখনো কপার আর নিকেল আলাদা হবে না তো। এবার কি ক্লিয়ার হইছো? ইয়েস স্যার। ঠিক আছে, তারপরে আর কেউ? আচ্ছা, এখন আমরা তাহলে আবার আগাই। এখন আমি জানতে চাচ্ছি যে একটা কম্পোজিশন আমরা বলে দিলাম, একটা টেম্পারেচার বলে দিলাম, বলে আমরা তোমার কাছে জানতে চাইলাম যে এটার মধ্যে কি কি ফেজ আছে, এটা তো আমরা অলরেডি দেখলাম। এখন আরেকটা জিনিসও জানতে চাইতে পারি, সেটা হচ্ছে ওই ফেজের কম্পোজিশনটা কি। এখন কিন্তু আরেকটু কমপ্লেক্স শুরু হবে। এখন ফার্স্ট এরটা ইজি, ধরো আমি বলে দিলাম যে তোমার এটা হচ্ছে, হ্যালো বলো। স্যার আপনার মাইক্রোফোন থেকে অনেক নয়েজ আসছে স্যার, মানে আপনার অনেক কথা বোঝা যাচ্ছে না এই জন্য। আচ্ছা, আমি জানি না ফ্যানের আওয়াজ কিনা, এখন কি ক্লিয়ার শুনো? হ্যালো, এখনো একটু আসতেছে স্যার নয়েজ। এখন একটু বেটার শোনা যাচ্ছে, একটু আগে অনেক বেশি মানে বাতাসে এরকম একটা কোনো সাউন্ড শোনা যাচ্ছে। না বাতাস হইতে পারে, কারণ আমি একদম ফ্যানের নিচে বসা, বুঝছো? আমি কি এখন শুনতেছো? জি স্যার, মোটামুটি আগে থেকে ভালো। আচ্ছা, যদি না ক্লিয়ার হয় তাহলে বলবা, হ্যাঁ সমস্যা নাই। যেটা বলতেছিলাম যে আমি একটা টেম্পারেচার আমি তোমাদের বলে দিলাম, ধরো 1320 ডিগ্রি সেলসিয়াস, ফেজ ডায়াগ্রাম কিন্তু দিয়ে দিয়েছি তোমাদের অলরেডি। 1320 ডিগ্রি সেলসিয়াস, এবং তোমার যে অ্যালয়টা সেটা হচ্ছে 35% নিকেল বলে দিছি। তুমি কি করলা, যে দেখলা যে 35% নিকেল এবং 1320 ডিগ্রি সেলসিয়াসে এ পয়েন্টটা আছে, এ। এখন এ পয়েন্টের ফার্স্ট অফ অল এ পয়েন্টটা কোন ফেজে আছে?
লিকুইড স্যার। লিকুইড। এটা আমরা সবাই পারি। এখন আমি যদি বলি যে এই যে লিকুইড আছে তার কম্পোজিশন কি, তখন তোমার বুঝতে হবে যে আমি তোমাকে কোশ্চেন করছি লিকুইডের মধ্যে কপার এবং নিকেল কি পরিমাণে আছে। কোশ্চেনটা আগে বোঝার চেষ্টা করো। আমি যদি তোমাকে বলি যে অমুক টেম্পারেচার অমুক কম্পোজিশনে কি ফেজ আছে এবং তার কম্পোজিশন কত, তখন তোমার বুঝতে হবে যে আগে দেখতে হবে কোন ফেজ আছে এবং সেই ফেজের মধ্যে কপার এবং নিকেল কতটুকু করে আছে। এখন যখন যেহেতু তারা কমপ্লিটলি সলিবল, খেয়াল করো, যেহেতু তারা কমপ্লিটলি সলিবল, এর জন্য যখন তারা লিকুইড অবস্থায় থাকে তখনও তারা যেই কম্পোজিশনে থাকবে, যখন তারা ফুল সলিডে চলে আসবে তখনও তারা সেম কম্পোজিশনে থাকবে। তার মানে যখন তারা এই পজিশনে আছে তখনও তাদের মধ্যে 35% নিকেলই আছে। আমি কি বুঝাতে পারছি? ইয়েস স্যার। আর যখন তারা ডি পজিশনে আছে, দ্যাট মিন্স 1190 ডিগ্রি, তখন তাদের যে কম্পোজিশনটা সেটাও 35% নিকেলি এবং তাদের যে ফেজ হচ্ছে সলিড ফেজ। সবাই কি বুঝতে পারছি? 35% নিকেল মানে তো 65% কপার আছে, তাই না? সেটা তো তুমি জানো। হ্যাঁ 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 হ্যাঁ। তো মানে ওখানে পার্সেন্টেজটা তো সেমই থাকতেছে, শুধু ফেজটা চেঞ্জ হচ্ছে, তাই তো? যদি কিনা তারা কমপ্লিটলি সলিবল হয়, কমপ্লিটলি সলিড সলিউশন ফর্ম করে, যেমন এই কেসটা আমাদের জন্য কমপ্লিটলি সলিড সলিবল। বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন এবার একটু কঠিনের দিকে যাব। 1250 ডিগ্রি সেলসিয়াসে এবং ওই 35% যেই তোমার কপার নিকেল অ্যালয়টা সেটাই দেওয়া আছে। এখন 1250 ডিগ্রিতে এসে দেখলা যে তুমি এই পয়েন্টটার নাম হচ্ছে বি পয়েন্ট, এই যে যেখানে কার্সারটা রাখা আছে এটা হচ্ছে বি পয়েন্ট। এখন তোমাকে যদি জানতে চাই বি পয়েন্টে কোন কোন ফেজ আছে, তখন তুমি অ্যানসার কি দিবা? লিকুইড প্লাস সলিড। লিকুইডও আছে সলিডও আছে। হ্যাঁ, লিকুইড আছে সলিড আছে। এখন আমি জানতে চাইছি তোমার যে লিকুইড এবং সলিড আছে সেই লিকুইডের কম্পোজিশন কত এবং তোমার যে সলিড আছে সেটা কম্পোজিশন কত। কোশ্চেনটা কিন্তু আগে বুঝো, কোশ্চেন বুঝলে অ্যানসার বুঝবা। আমি জানতে চাইছি যে তুমি এই স্পেসিফিক কন্ডিশনে কোন কোন ফেজ আছে, তুমি এসে দেখলা দুইটা ফেজ আছে। এখন আমি যদি জানতে চাই দুইটা ফেজেরই কম্পোজিশন কত, এখন কিন্তু সেম কোশ্চেন না, কোশ্চেন সেম কিন্তু অ্যানসার সেম না। এখন একটু আগে দেখলাম যে সলিড অবস্থায় 35% নিকেল থাকে, লিকুইডে গেলেও 35% নিকেল থাকে, কিন্তু যখন সলিড এবং লিকুইড একসাথে থাকতেছে তখন কিন্তু তাদের কম্পোজিশন 35 আর নাই। এটার একটা কোন এক্সাম্পল দেই তাহলে তোমরা বুঝতে পারবা। আমরা যখন শরবতকে বরফ বানাই, তোমরা কি কখনো দেখছো যে বরফ যখন গলা শুরু করে তখন যে সলিউশনটা পাই সেটা অনেক বেশি গাঢ় দ্রবণ পাই আমরা, বা মিষ্টি হয় অনেক? দেখছো এটা নিজেরা? এটা তো নিজেদের আইডিয়াতে হওয়ার কথা। যে অথবা ধরো কোল্ড ড্রিঙ্কস তুমি আইস করে ফেলছো, ওই কোল্ড ড্রিঙ্কস কোক হইলে আরো ভালো বুঝবা। কোক যদি তুমি আইস বানাও, ওই কোকটা কি আস্তে আস্তে তোমার যখন গলতে থাকে তখন পানি বেশি হয় নাকি ওই গাঢ় দ্রবণটা বেশি পাই? কোনটা বলো তো? গাঢ় দ্রবণটা স্যার। গাঢ় দ্রবণটা বেশি থাকে। হ্যাঁ, পানি কিন্তু পরে মানে ওই বরফ যেটা সেটা দেখবে আস্তে আস্তে কালো থেকে আস্তে আস্তে সাদার দিকে আগাচ্ছে, কিন্তু বরফ কম গলতেছে। দেখছো এটা? এটা তো দেখছো? আচ্ছা, এটা একটা এক্সাম্পল দিলাম, এটা এবার ভুলে যাও। এবার আসে এখানে, আমি এখানে যেটা বললাম যে তুমি যখন লিকুইড থেকে সলিড হচ্ছে, যেই সলিডটা ইনিশিয়ালি ফর্ম করা শুরু করলো, খেয়াল করো এই যে এ থেকে আস্তে আস্তে যখন আমরা নিচে নামাচ্ছি টেম্পারেচার, এই যে লিকুইডাস লাইনটা ক্রস করার পরে বি পজিশনে আসতে যতটুকু টাইম লাগছে তার সেই সময়টাতেই সে কিছুটা সলিড হয়েছে। আবার বলতেছি, এ থেকে বিতে আসার সময় লিকুইডাস লাইন ক্রস করার পরে অল্প একটু টাইম পাইছে, যে যেই সময়টাতে কিছুটা সলিডিফাই হয়েছে দেখে লিকুইড এবং সলিড দুইটাই একসাথে পাইছো। এখন এখানে যে লিকুইড এবং সলিড আছে তাদের কম্পোজিশন এখন ভ্যারি বলতে চেঞ্জ হয়ে যাবে। এখন কোশ্চেন হচ্ছে এই চেঞ্জটা কিভাবে পাবো? এই চেঞ্জটা পাওয়াটা একদম সিম্পল, ক্যালকুলেশন একদম সিম্পল। কি করবা তুমি জানো? ওই যে যেই পয়েন্টটা বি পয়েন্ট, সেই পয়েন্টে একটা টাই লাইন ড্র করবা। টাই লাইন মানে হচ্ছে একটা হরাইজন্টাল লাইন, যেটা কিনা তুমি এক্স অ্যাক্সিসের কি বলে এটাকে প্যারালাল একটা লাইন। সেই লাইনটা যখন লিকুইডাস লাইনটাকে একটা জায়গায় ছেদ করবে এবং সলিডাস লাইনটাকে একটা জায়গায় ছেদ করবে, ওই যে ছেদ করতেছে যেই পয়েন্টটা, সেই পয়েন্ট বরাবর তুমি যদি নিচের দিকে আবার ভার্টিক্যালি চলে আসো তাহলে যে কম্পোজিশনটা পাবা সেইটা হচ্ছে লিকুইডের কম্পোজিশন। আর ডান দিকে এই যে সলিডাস লাইনটাকে যেখানে ছেদ করছিল সেখান থেকে যদি আস্তে করে তুমি ভার্টিক্যালি নিচে নামো তাহলে যেই পজিশনটা পাবা সেটা হচ্ছে সলিডের কম্পোজিশন। আমরা কি বুঝতে পারছি এই জিনিসটা? সবাই কি বুঝতে পারছি?
জি স্যার আমরা একটা টাই লাইন ড্র করব, যেই টাই লাইনটা লিকুইডাস লাইনটাকেও একটা জায়গায় ছেদ করবে, সলিডাস লাইনটাকেও একটা জায়গায় ছেদ করবে। লিকুইডাস লাইনটাকে যেই জায়গায় ছেদ করবে সেই জায়গাটা হচ্ছে লিকুইডের কম্পোজিশন, আর সলিডাস লাইনটাকে যেই জায়গায় ছেদ করবে সেটা হচ্ছে সলিডের কম্পোজিশন। তাহলে এখন আমাকে বলো যে লিকুইডাস লাইনটাকে যেহেতু এই পয়েন্টে ছেদ করছে, তাহলে এখানে এসে দেখলাম 32, তার মানে আমি বলবো যে বোথ আলফা এবং লিকুইড প্রেজেন্ট, এবং সি অফ এল অথবা সি অফ লিকুইডাস ইকুয়াল টু 32% অফ নিকেল। এর সাথে তোমরা কমা দিয়ে লিখে দিবা 68% অফ কপার। ঠিক আছে, আবার যদি আলফাটা জানতে চাই তাহলে বলবা আলফা অফ মানে সি অফ আলফা ইকুয়াল টু সি অফ সলিডাস ইকুয়াল টু 43% অফ নিকেল, কমা দিয়ে লিখে দিলা 57% অফ কপার। সবাই কি বুঝতে পারছি? জি স্যার ক্লিয়ার? সবাই দেখো, না বুঝলে বইলো। বুঝছি স্যার ওকে, এইটা যদি বুঝো তাহলে এরপরেরটা আরো ইজি। সেটা হচ্ছে এখন আমি জানতে চাই তোমার কি পরিমাণে সলিড এবং কি পরিমাণে লিকুইড আছে। তার মানে কি, এটা হচ্ছে ফেজ। মানে একটু আগে বললেন না যে বুঝছো কিনা, মানে ওই আগের জায়গাটা যদি আরেকবার একটু কষ্ট করে রিক্যাপ করতেন স্যার, মানে মানে আপনার বলো জায়গাটা বলো নাই। মানে যে 32% এর কথা বললেন একটু আগে নিকেল, ওই জায়গাটা আরেকবার একটু যদি রিক্যাপ করতেন। টাই লাইনটা ড্র করলাম, সেই টাই লাইনটা হ্যাঁ। লিকুইডাস লাইনটাকে যেই পয়েন্টে ছেদ করছে ওই পয়েন্ট বরাবর তুমি যদি একটা প্যারালাল লাইন টানো ওয়াই অ্যাক্সিস এর অথবা ভার্টিক্যাল লাইন যেটাই বলো না কেন, সেই লাইনটা এই যে যে তোমার কম্পোজিশনটাকে তো একটা জায়গায় ছেদ করবে, বা একটা পয়েন্ট তুমি পাবা 32% পাইলা, 32 ভ্যালু পাইলা। সেই 32 ভ্যালুটা কার? 8% অফ নিকেল, এবং এইটা হচ্ছে লিকুইডের কম্পোজিশন। আর এই যে সলিডাস লাইনটাকে যে জায়গায় ছেদ করছিল সেখান থেকে যদি তুমি নিচের দিকে আসো তাহলে পাইলা 43, এটা হচ্ছে সলিডের কম্পোজিশন। তার মানে যেহেতু 1250 ডিগ্রিতে সলিড এবং লিকুইড দুইটাই আছে, তাহলে সলিড এবং লিকুইডের কম্পোজিশন কিন্তু ভ্যারি করবে। সলিডের ক্ষেত্রে হবে 43% নিকেল আর 57% কপার, আর লিকুইডের ক্ষেত্রে হবে 32% নিকেল আর 68% কপার। এবার বুঝছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আমি জানতে চাচ্ছি যে কি পরিমাণ সলিড এবং কি পরিমাণে লিকুইড আছে, এটাকে বলবো আমরা অ্যামাউন্ট অফ ফেজ অথবা ফেজ ওয়েট ফ্র্যাকশন, যেভাবেই বলো না কেন একই জিনিস। এখন এটাও একদম সিম্পল। এটা কি? এটা হচ্ছে তুমি একটা জিনিস বলো তো আমাকে, যে যখন আমি বি পয়েন্ট এই এ থেকে বি তে আসতেছিলাম, এ থেকে যখন আস্তে আস্তে, আমার কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনো, যদি ফাস্ট মনে হয় আমি স্লোলি বলি, শুনো। এ থেকে যখন বির দিকে আস্তে আস্তে করে আগাচ্ছিল টেম্পারেচার কমে কমে, তখন এই লিকুইডাস লাইনটা যখন সে পার করলো তখন থেকে সলিড হওয়া শুরু হইলো। খেয়াল করো, যেহেতু লিকুইডাস লাইন পার হওয়ার পর সলিড হওয়া শুরু করলো, তাহলে যত আস্তে আস্তে নিচে নামতে থাকবা তত আস্তে আস্তে সলিড বাড়তে থাকবে। আর একটা সময় মানে সলিডাস লাইন যখন ক্রস করে ফেললো তখন পুরাটা সলিড পেয়ে গেলাম। এই কথাটা কি বুঝছি সবাই আমরা? জি স্যার আচ্ছা, এখন আমি 1250 ডিগ্রি এবং 35% কপার নিকেলের যে অ্যালয়টা সেখানে এসে দেখলাম যে বি পজিশনে আছে। এখন আমি যদি জানতে চাই বলো তো যে বি পজিশনে সলিড কতটুকু আছে, লিকুইড কতটুকু আছে, এইটা কিভাবে বের করবা? এইটা বের করা একদম সিম্পল। তুমি একটু আগে একটা টাই লাইন ড্র করছিলে না, সেই টাই লাইন দিয়ে কাজ হয়ে যাবে। আচ্ছা, এইটার জন্য লিভার রুল আমরা অ্যাপ্লাই করব। লিভার রুল, আমরা সবাই লিভার রুল জানি। লিভার রুলের ক্ষেত্রে যেটা হবে যে এই যে বি পয়েন্টের বাম দিকে হচ্ছে লিকুইডাস লাইনটা, খেয়াল করো, ডান দিকে হচ্ছে সলিডাস লাইনটা। তো যখন আমি লিকুইডের অ্যামাউন্ট বের করতে যাব বা লিকুইডের ফেজ ফ্র্যাকশন বের করতে যাব, তখন লিভারের অপোজিট আর্মকে লিভারের টোটাল আর্ম দিয়ে ভাগ করব। আবারও বলতেছি, যখন আমি একটা লিভার বলতে তো, হ্যাঁ বলো স্যার, লিভার রুলটা কি জিনিস? লিভার রুল কি জিনিস? ফাইভে লিভার পড়ায়, জানো না? লিভার হচ্ছে একটা, হ্যাঁ বলো, কিছু বলবা কেউ? লিভার পড়ো নাই? লিভার তো সবার পড়ানোর কথা, ফাইভের। ওই যে স্যার পাইভট থাকে যে এক সাইডে ওয়েট মানে হচ্ছে একটা ফিক্স পয়েন্ট থাকে, ঠিক আছে? ওই পয়েন্টে তুমি একটা ধরো, এটা কিভাবে বুঝাবো এখন তোমার আমি, দাঁড়াও আমি একটু আঁকার চেষ্টা করি। এটা তো জানার কথা তোমাদের সবার। ছিল তো যে মাঝখানে কিছু একটা সাপোর্ট দিয়ে এটা তো সবাই বল হ্যাঁ, ভার ইনটু বারবার তো এগুলো পড়ছো সবাই, হয়তো ভুলে গেছো তো। হ্যাঁ, এখানে আমি তারপরে বলি, সেটা হচ্ছে বি পয়েন্ট হচ্ছে ফিক্স, খেয়াল করো।
এই যে বি পয়েন্টটা ফিক্সড। বাম দিকে তুমি ওই যে বাচ্চাদের একটা খেলনা আছে না, ওই যে তোমার কি বলে ওটাকে, এটা কি খেলার নাম মতো আমি জানি না। কি বলে এটাকে? সিসো সিসো আমি জানি না। পার্কে যে খেলে স্যার দুইজন একসাথে দিকে বসে। এখন জিনিসটা হচ্ছে মনে আছে তোমাদের মিনা কার্টুনে এরকম একটা ঘটনা আছে যে যখন বল বাহু বা ভার বাহু যে ছোট হয় তাহলে এইদিকে ফোর্স অনেক বেশি গুণ এসে পড়ে। পড়ছো না এগুলা? ওইটাই। তো আমি লিভার রুল তোমার শিখতে বলতেছি না এটার জন্য, তবে লিভার রুলটা কেন লাগবে, অপোজিট আর্ম যখন আমি বলবো তখন লিভার রুলটা বুঝতে হবে। যেমন একটু আগে যেটা বললাম যে যখন আমি লিকুইডের মানে লিকুইডের অ্যামাউন্ট বের করতে যাব তখন লিকুইড যেই পাশে আছে, তখন লিকুইড বসছে এই পাশে লিভারের, বা ওই যে সি সোনা কি তোমরা কি বলতেছো ওইটার এই পাশে বসছে। তাহলে লিকুইড যদি এই পাশে বসে তাহলে লিকুইডের পার্সেন্টেজ বের করার জন্য তার অপোজিট আর্মটার লেন্থ লাগবে আর ডিভাইড বাই টোটাল লেন্থ। এবার কি বুঝছি আমরা? লিকুইডের যখন কম্পোজিশন বলছি কেন, লিকুইডের যখন অ্যামাউন্ট বা ফেজ ফ্র্যাকশন বের করতে যাব তখন লিকুইড যেহেতু বাম দিকে, তাই লিকুইডেরটা বের করতে ডান দিকের বাহুর দৈর্ঘ্য ডিভাইড বাই টোটাল যে লিভারের দৈর্ঘ্য সেটা লাগবে। তুমি এই সূত্রটা দেখে কি বোঝা যাচ্ছে? WL = S ডিভাইড বাই R প্লাস S, এটা কি বোঝা যাচ্ছে? দেখো তো। ইয়েস স্যার, বোঝা যাচ্ছে। সবাই বুঝতেছি? ইয়েস স্যার। আচ্ছা, এটা যদি বুঝি তাহলে এখন আমরা যদি ইয়াগুলা বসাই, ভ্যালুগুলা কিন্তু এতটা ইজি না। এই যে এস এর ভ্যালু বুঝতে গেলে কিন্তু একটু খেয়াল করো, এস এর ভ্যালুটা বের করতে কিন্তু তোমার এই দুইটা পয়েন্ট আগে জানতে হবে। একটা তো 35% দিয়েই দিছি, আরেকটা হচ্ছে 43%, এটা কিন্তু একটু আগে ম্যাথের জন্যই বের করছি। তাহলে বলো তো এস এর দৈর্ঘ্য কত? 43 minus 35 43 minus 35 আর টোটাল লিভারের বাহু কত বলো? স্যার 11 43 minus 32 স্যার 43 minus 32। তো এটা করলে তুমি যে অ্যামাউন্টটা পাবা এটাই হচ্ছে লিকুইডের অ্যামাউন্ট। এখন বলো তো 0.73 বা আমি যদি পার্সেন্টেজে নেই তাহলে 73%, রাইট? ইয়েস ইয়েস স্যার। এই পজিশনে লিকুইড বেশি আছে না সলিড বেশি আছে? লিকুইড বেশি। লিকুইড বেশি। এখন আরেকটা জিনিস, একটা 7 তাহলে তার কোন শোনা যাচ্ছে না? মাঝখানে কথা ক্লিয়ার আসছে না স্যার। এখন কিসের সমস্যা এটাই তো আমি বুঝতেছি না। একটু অফ করে অন করি, মানে এটা হেডফোনটা। স্যার আপনার মাইক্রোফোনটা একটু মানে মুখের কাছে রাখার চেষ্টা করুন। শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ওই মনে হয় জ্যাক একটা। হ্যাঁ মানে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এই যে এখানে যে বি পয়েন্ট থেকে আমরা নিলাম না, মানে এই যে এস বের করলাম, যে মানে এই বি পয়েন্ট আমরা কিসের সাপেক্ষে ধরলাম? বি পয়েন্ট তো তোমার বলেই দিছে 35%, তোমার আগে বললাম না যে 35% বলে দিছি আর 1250 ডিগ্রি বলে দিছি, সেই তো তুমি বি পয়েন্টটা পাইলা। আচ্ছা আচ্ছা, বুঝো নাই? বি পয়েন্টে জানতে চাইলাম কি কি ফেজ আছে, তুমি বললা লিকুইড আর সলিড আছে, এটাই তো বি পয়েন্ট। হ্যাঁ মনে পড়ছে? এখন আমি জানতে চাইছি বি পয়েন্টে যে তুমি বললা লিকুইড এবং সলিড আছে এরা কতটুক আছে সেটা জানতে চাইছি। এবার কি বুঝছি? এখন এইটা বের করার জন্য টাই লাইন টানতে হইছে, আর এর আগের যে পোরশনটা ছিল ওইটা জানতেও টাই লাইন টানতে হইছে। কোনটা? সেটা হচ্ছে এই যে সলিড এবং লিকুইড আছে তুমি বললা প্রথম অ্যানসারে। সেকেন্ড অ্যানসারে জানতে চাইলাম এই যে সলিড এবং লিকুইড আছে তাদের মধ্যে কপার এবং নিকেল কতটুক করে আছে। বুঝছো এবার? ডিফারেন্স গুলো কি ক্লিয়ার এবার? আচ্ছা, এখন যেটা বলতেছিলাম যে লিকুইড যেহেতু 73%, তাহলে কি সলিড 27%, এটা তো মোটামুটি শিওর নাকি? ইয়েস স্যার। কিন্তু তোমরা অবশ্যই টাই লাইনের ইকুয়েশন মানে ফলো করেই তোমরা বের করবা, ওই 100 থেকে বিয়োগ করে দিবা না। ক্লিয়ার? বুঝো নাই? ওকে স্যার। মানে তুমি যখন সলিড একটা বের করবা তখন সলিড তো ডান দিকে, তাহলে আর্মের অপোজিট বাহু বাম দিকে, তাহলে আর ডিভাইড বাই আর প্লাস এস হবে না? ইয়েস স্যার। তাহলে তুমি ওই ভ্যালু বসায় দেখবা 100 কে ভাগ দিয়ে দেখাবো না, 100 থেকে বাদ দিয়ে দেখায়ও না। স্যারকে তুমি বুঝাও যে আমি পারি, তুমি 100 থেকে বাদ দিলে যে পাওয়া যায় এটা জানলে ফাইন, কিন্তু তুমি বুঝাই দাও আমি জানি যে এটার অপোজিট আর্ম ডিভাইড বাই টোটাল আর্ম। বুঝছো এবার? ইয়েস স্যার। ওকে,
Yes, sir. তাহলে আমরা মোটামুটি টাই লাইন বা লিভার রুল মোটামুটি বুঝলাম। এই যে অপোজিট আর্ম অফ লিভার ডিভাইড বাই টোটাল লেন্থ অফ টাই লাইন, এগুলা মোটামুটি আমি বলে ফেলছি, ইকুয়েশন দিয়ে দিছি। ইকুয়েশন এই মানে এই ইকুয়েশন নট নেসেসারি, মানে আমার কাছে মনে হয় এটা বুঝার দরকার নাই। তুমি যদি এস ডিভাইড বাই আর প্লাস এইচ বুঝো তাহলে তুমি আলটিমেটলি ওই যে বিয়োগ করে বের করতে পারবাই, ঠিক আছে? কেউ যদি এটা লেখে কোনো সমস্যা না, আমি বললাম এটা মুখস্থ করার দরকার নাই। তুমি এস ডিভাইড বাই আর প্লাস এইচ চিন্তা করো, যাতে করে তুমি বুঝো যে অপোজিট আর্ম ডিভাইড বাই টোটাল আর্ম, এইটা বুঝো। তাইলেই তুমি এই সি আলফা মাইনাস সি নট, সি আলফা মাইনাস সি এল, এগুলো তুমি অটোমেটিক তুমি বের করতে পারবা, বাট এটা মুখস্থ করার কিছু নাই, ঠিক আছে? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যালো, বলো বলো। মানে স্যার হচ্ছে আমরা সূত্র দেখে বুঝতে পারছি যে যদি হচ্ছে লিকুইডের পরিমাণ বের করি তখন হচ্ছে এই মানে টাই লাইনের হচ্ছে অপোজিট লেংথটা নিচ্ছি, আবার যখন হচ্ছে সলিড বের করতেছি তখন হচ্ছে লিকুইডের পার্টটা নিচ্ছি। এটা বুঝতে পারছি স্যার, কিন্তু এটা নেওয়ার ভৌতিক তাৎপর্যটা কি স্যার? মানে কেন আমরা এটা নিলাম ওইটা নিলাম না? কেন ওইটা নিলাম? আচ্ছা, এটার জন্য তুমি এবার আমাকে বলো, এই যে যে নামতেছে, তাহলে তুমি লিকুইড কি ফার্স্টের দিকে বেশি না? লিকুইড তো ফার্স্টের দিকে বেশি, মানে যখন মাত্র সলিড শুরু হওয়া শুরু হচ্ছে, তাহলে তুমি যদি ওর দিকের টাই লাইনটাই নাও তাহলে কি ভ্যালু কম পাবা না বেশি পাবা বলো? যত নিচে নামতে থাকবা তত টাই লাইনের বাম দিক বড় হইতে থাকবে, ডান দিক ছোট হইতে থাকবে না, এটা বুঝো? টাই লাইনের বি পয়েন্ট বুঝছো নাকি না? স্যার আরেকবার মানে ক্লিয়ার আমি বললাম যে তোমার যেহেতু 35% ফিক্সড, এই অ্যালয়টা তো ফিক্সড, এখন তুমি টাই লাইন টানতেছো, টাই লাইনটা কিন্তু ফিক্সড না। তোমাকে যদি বলি 1250 এর জায়গায় বলি 1240, তাহলে তোমার আরেকটু নিচে নামতে হবে, রাইট? জি। এখন আরেকটু নিচে যদি টাই লাইন টানো তাহলে দেখবা যে বাম দিক তখন বড়, ডান দিক ছোট। কারণ কি? কারণ আরেকটু নিচে নামতে থাকলে সলিড আরো বাড়তে থাকবে, লিকুইড কমতে থাকবে, এটা তো বুঝি নাকি? হ্যাঁ স্যার। তাহলে লিকুইড যদি কমতেই থাকে তাহলে টাই লাইন তো এদিক দিয়ে বাড়তেছে, তাহলে তুমি লিকুইডের সময় লিকুইডেরটা নিলে কি মিলবে? না স্যার, মিলবে না। ক্লিয়ার? হ্যাঁ এবার বুঝতে পারছি। আচ্ছা, এখন ওটা মোটামুটি বুঝলাম। এখন আমরা দেখবো যে আসলে মাইক্রো স্ট্রাকচারাল চেঞ্জটা কিভাবে হয়। মানে এই যে ঘটনাটা, মানে 35% নিকেলের অ্যালয় লিকুইড থেকে আমি আস্তে আস্তে করে টেম্পারেচার কমায় আমি সলিড বানাবো, তাতে করে কি ঘটনাটা ঘটে সেটা আমরা এখন দেখবো। ফার্স্ট অফ অল এ পয়েন্টটা, সেটা টোটালটা লিকুইড, ক্লিয়ার সবাই? সবাই কি শুনতেছো আমার কথা? হ্যাঁ, 35% নিকেল, এটা আমরা শিওর। আর ই পয়েন্টটাও 35% নিকেল, এটা আমরা শিওর, কারণ আমরা বলছি যে লিকুইড এবং সলিড দুইটার ক্ষেত্রেই তাদের কম্পোজিশন সেম থাকে, মানে সিঙ্গেল ফেজ যখন থাকে। সবাই তো বুঝি এটা নাকি? হ্যাঁ স্যার। এখন যখন এ পয়েন্ট থেকে আমি আস্তে আস্তে নিচের দিকে নামতেছি, মানে টেম্পারেচার কমাচ্ছি, বি পয়েন্ট মানে ইনিশিয়ালি যখন মাত্র সলিড হওয়া শুরু হইলো, ওইখানে টাই লাইন টানলে একটা ভ্যালু দেয় 35 আর একটা ভ্যালু দেয় 46, মানে লিকুইডেরটা দেয় 35 আর সলিডেরটা দেয় 46। এটা দিয়ে কি ডিফাইন করে? এই 46 কি বলে, কি বুঝায় বলো তো? এই 46 ভ্যালুটা দিয়ে কি বুঝায়? এটা কিন্তু বলছি আমি একটু আগে। 46 এর নিচে তো সলিড, মানে সলিড হওয়া শুরু করবে এটা, এটাই। না না না, সলিডের মধ্যে কম্পোজিশন হচ্ছে 46% নিকেল। তোমার যে সলিডটা হবে তার কম্পোজিশন হচ্ছে 46% নিকেল। বুঝো না? একটু আগে বললাম না যে যখন দুইটা ফেজ থাকবে প্রত্যেকটা ফেজের কম্পোজিশন বের করতে বলবো, তখনই না টাই লাইন টানতে হয়েছে একটু আগে। তাহলে যেখানে ছেদ করছে সেটা হচ্ছে ওই ফেজের কম্পোজিশন। তাহলে যেহেতু এটা লিকুইড, এই সলিডাসকে ছেদ করছে, তাহলে এই 46 কি সলিডের কম্পোজিশন না? সবাই ক্লিয়ার? তাহলে যদি তাই হয় তাহলে ইনিশিয়াল যে সলিডিফিকেশনটা শুরু হচ্ছে, মানে এই যে এই পুরো গ্রিন থেকে যখন দুই একটা জায়গায় জায়গায় ব্লু দেখা যাচ্ছে, সেই ব্লুটা যে সলিড ব্লু, তাদের কম্পোজিশন হচ্ছে 46% নিকেল। এবং আমি যদি চিন্তা করি তাহলে 35 হচ্ছে 35% নিকেল হচ্ছে পুরা গ্রিন, আর 46% নিকেল হচ্ছে পুরা এই ছোট ছোট ব্লু গুলা। এখন যত নিচে নামতে থাকবো তত আমার সলিডের ইয়াগুলা বাড়তে থাকবে না? সলিড যে এই যে জায়গায় জায়গায় হচ্ছে এটা পরিমাণ বাড়তে থাকবে, বি থেকে সি তে আসলে আরো বাড়বে, সি থেকে ডি তে আসলে আরো বাড়বে। এটা তো বুঝি আমরা সবাই,
বুঝি না? জি স্যার। যদি নিচে নামতে জি, স্যার। থাকলে ফ্লুইডের পরিমাণ বাড়তে থাকে এবং আমি যদি প্রত্যেকটা জায়গায় জায়গায় টাই লাইন ড্র করি তাহলে প্রত্যেকটা জায়গায় লিকুইড এবং সলিডের কম্পোজিশন দিতে থাকবে আমাকে। বুঝো নাই? জি স্যার বুঝছি স্যার। জি স্যার। হয় তাহলে যে টাই লাইনটা টানলাম সেটা 32 আর 43, তার মানে 32% নিকেল হচ্ছে লিকুইডের মধ্যে আছে আর 43% নিকেল হচ্ছে সলিডের মধ্যে আছে। তারপরে যখন আরো নিচে নামবো তখন 24 আর 36, তার মানে 24% নিকেল লিকুইডের মধ্যে আছে, 36% নিকেল সলিডের মধ্যে আছে। আর যখন এই লাইন ক্রস করে ফেলবো তখন 35% নিকেল সলিডের মধ্যে চলে আসবে। সবাই কি বুঝছি নাকি বুঝি নাই বলো? জি স্যার, বুঝতে এটা বুঝছি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা যদি বুঝি ফাইন। এই ঘটনাটা না ঘটতে পারে যদি কিনা আমার ইকুইলিব্রিয়াম কুলিং না হয়, মানে স্লো রেটের কুলিং যদি না হয় তাইলে আমার ঘটনাটা ঘটবে একটু অন্যরকম। কি রকম এবার আসি। যদি স্লো রেটে কুলিং করি তাহলে আমরা আলটিমেটলি যে মানে ফাইনাল যে সলিডটা পাবো সেটা 35%ই পাবো। মানে এই যে আগের ফিগারে আসি, এই যে যদি এই রেটটা যদি খুবই স্লোলি আস্তে আস্তে কুল করি তাহলে এই পজিশনে আসলে যে সলিডটা পাবো সেটা ওই 35 ছিল লিকুইডে, এখানেও 35ই পাবো। কিন্তু যদি কিনা ইকুইলিব্রিয়াম কুলিং না হয় তাইলে আমরা এরকম রিজিয়ন আকারে পাবো, কারণ তাকে টাইম দেওয়া হয় নাই। এরকম কোড স্ট্রাকচার পাবো, লাইক ফার্স্ট যেই আলফাটা সলিডিফাই হবে সেটা 46 হবে, তার আউটার শেলে হবে তোমার 44 সে, তারপরে হবে 42, 41, 40, এরকম করতে করতে লাস্টেরটা হবে 35। বাট আমরা এইটা নিয়ে ডিটেইলসে যাব না, এটা এখন পড়ানোর কিছু নাই। খালি এই ঘটনাটা ঘটে সেটা তোমরা জেনে রাখলা যে যদি আমি খুব ফাস্ট রেটে কুল করে ফেলি তাহলে সলিডটা কোড সলিড হয়, মানে বিভিন্ন জায়গায় জায়গায় এরকম লেয়ার লেয়ারে সলিড মানে কি বলে কম্পোজিশন আমরা পাবো। বাট এটা আনলাইকলি, মানে যদি কিনা আমরা খুব ফাস্ট রেটে কুল করে দেই, বাট সেটা আমরা নরমালি করা হয় না আর কি। ঠিক আছে, এখন আমরা আজকে একটা ম্যাথ দেখবো। ম্যাথ এখানে 3টা ম্যাথ আছে, সবাই একটু খেয়াল করো আমার কথাগুলো। 3টা ম্যাথ আছে, 3টা ম্যাথের মধ্যে আমি অনলি একটা ম্যাথ তোমাদের দেখাই দিব। একটা ম্যাথ দেখাইলে বাকি 3টা ম্যাথ তোমরা পারবা। ঠিক আছে, সো আমি ওই ম্যাথটা দেখাই, এখানে দেখানো যাচ্ছে না, আমি একটা স্লাইডে একটু ড্র করে দেখাই। আচ্ছা, ম্যাথের কোশ্চেনটা আগে পড়ো, 5 মিনিট সময় নাও, 5 মিনিট না 3 মিনিট সময় নাও, পড়ো, তারপর আমি করাই দিচ্ছি। হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে পড়ো। আমি জানি এইটা ম্যাথ তোমাদের করাইছে হয়তো, তারপরে আমি করাই দিব। সবাই কি পড়ছি আমরা নাকি না? পড়েছি স্যার। পড়ে কি কিছু আইডিয়া করা যাচ্ছে কি কাহিনী এটা? স্যার ওই যে বিসমাথের মেল্টিং পয়েন্ট স্যার 520 ডিগ্রি ফারেনহাইট, আর অ্যান্টিমনির মেল্টিং পয়েন্ট স্যার 1170। আর স্যার আর কি বুঝতে আমরা যখন কার্ভটা আঁকবো স্যার তখন মানে কার্ভের স্যার যে শার্প যে পয়েন্টটা ওটা একটা হবে 520 আর একটা হবে স্যার 1170। আচ্ছা রাইট, হ্যাঁ এই পর্যন্ত আগে আমরা থামি। আমি একটু কোশ্চেনটা আবার তোমাদের সামনে রিপিট করি। সেটা হচ্ছে বিসমাথ এবং অ্যান্টিমনি কমপ্লিটলি সলিবল। যেহেতু কমপ্লিটলি সলিবল কথাটা চলে আসে তাহলে আমরা বুঝে গেলাম এটা আইসোমরফাস ফেজ ডায়াগ্রাম, বাইনারি, কারণ বিসমাথ এবং অ্যান্টিমনি। ঠিক আছে, আর তোমাদের যেহেতু ফেজ ডায়াগ্রাম ইনিশিয়াল একটা ইন্ট্রোডাকশন, সো তোমাদের আইসোমরফাসই পড়ানো হয়েছে, এর বাইরে কিন্তু যাইনি আমরা। ফাইন, এখন আসো যে বিসমাথের মেল্টিং পয়েন্ট দিয়ে দিছে হচ্ছে 520 আর অ্যান্টিমনি দিয়ে দিছে 1170। তাহলে আমরা বলো তো এই দুইটা পয়েন্ট কোন দুইটা পয়েন্ট, যেটা কিনা অলরেডি কিন্তু
তুমি বলতে পারছো, বাকিরা কি বুঝতে পারছি আমরা যে ওই যে কর্নারের যে দুটো পয়েন্ট পিওর বিসমাথ এবং পিওর অ্যান্টিমনির যে মেল্টিং পয়েন্ট সেটা কিন্তু দিয়ে দিছে। সবাই কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এবার আমাকে বলছে যে একটা অ্যালয় যেটা 50% বিসমাথ আছে, যেটা কিনা স্টার্ট টু সলিডিফাই এট 940 ডিগ্রি ফারেনহাইট বাই সেপারেটিং ক্রিস্টাল অফ 90% এট অ্যান্টিমনি। এই লাইনটা কিন্তু একটু অন্যরকম, লাইনটা একটু বুঝার চেষ্টা করো তো, এই লাইনটা বুঝো কিনা আমাকে বলো। আচ্ছা আমি তোমাদেরকে ইজি করে দেই, আমি এখানে একটু ড্র করি, ঠিক আছে? অ্যান্টিমনির সংকেত কি এসবি না? ইয়েস স্যার। ইয়েস স্যার। এসবি। আচ্ছা এইদিকে হচ্ছে তোমার 0 থেকে 100 পর্যন্ত অ্যান্টিমনি দিলাম, এখানে মাঝখানে কয়েকটা পয়েন্ট দেই তাহলে বুঝতে সুবিধা। এটা ধরো 50, এগুলো আসলে মানে ওয়াকম পেন দিয়ে আসলে অনেক ডিফিকাল্ট এগুলো এক্স্যাক্টলি আঁকা, বুঝছো না? তারপরে যতটা সম্ভব তোমাদের বোঝানোর জন্য। আচ্ছা ধরলাম এরকম একটা কিছু, আর টেম্পারেচার এখানে 0 থেকে শুরু করলে আসলে তোমার জন্য টাফ হয়ে যাবে, তাই না? 0 থেকে 1100 পর্যন্ত উঠতে হবে, কিন্তু একটু আগে দেখছো না 1170 উঠতে হবে, তো 0 থেকে 1170 একটু ডিফিকাল্ট। তো আমি একটা যেটা করব, ইনিশিয়ালি কিছু রিজন বাদ দিয়ে দিব, যে এই এতটুকু পর্যন্ত আমি ধরে নিলাম 500, বুঝছো? এখন 500 থেকে এইটা ধরলাম 1100। তোমরা কি বুঝতেছো আমার কথাটা নাকি না বুঝো না? ইয়েস স্যার বুঝছি স্যার। জি 500 আর ওইটা ধরলাম 1200। তাহলে আমি যদি বলি আগেরটা কত ছিল, 500 কত ডিগ্রি, 520 ডিগ্রি ফারেনহাইট। তাহলে 500 যদি এটা হয় তাহলে আমরা মাঝখানে কয়েকটা পয়েন্ট দেই, এটা হচ্ছে 600 সে, এটা হচ্ছে 700, এটা হচ্ছে 800, এটা হচ্ছে 900, এটা হচ্ছে 1000, 1100, 1200 ধরলাম। এটা দুই পাশে দিলেই তোমার জন্য সুবিধা, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে বলো তো, যেহেতু এটা 0 থেকে অ্যান্টিমনি বাড়তেছে, তাহলে বাম দিকের পয়েন্টটা ফুল বিসমাথ না, পিওর বিসমাথ না? 100%। হ্যাঁ রাইট। তাহলে 100% বিসমাথ মানে বিসমাথের মেল্টিং পয়েন্ট দিয়ে দিছে হচ্ছে 520। তাহলে আমি ধরলাম এই ধরনের কোন একটা পজিশন। সবাই কি বুঝছি নাকি না? ইয়েস স্যার। জি স্যার। রাইট। আচ্ছা এখন ডান দিকে লাগবে হচ্ছে পিওর অ্যান্টিমনির মেল্টিং পয়েন্ট 1170, ধরলাম এই পয়েন্টটা। এক্স্যাক্টলি বলাটা টাফ, তাই না? ধরলাম আর কি, তোমরা এক্স্যাক্টলি গ্রাফ পেপারে যখন করবে পারফেক্টলি করো। এখন আমি আপাতত বুঝাই যাচ্ছি। এখন আমাকে বলো তো, তাহলে যেহেতু আমি শিওর এটা আইসোমরফাস ডায়াগ্রাম, তাহলে আমি আমার চোখে ভেসে আসতে হচ্ছে এই ধরনের একটা ডায়াগ্রাম। এটা কিন্তু আন্দাজে আঁকতেছি, তোমরা আবার আইকা ফেলাইও না, আমি এমনিই দেখাচ্ছি। তা আমার চোখে এই ধরনের একটা ডায়াগ্রাম ভাসতেছে, রাইট? সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। এখন আমার ম্যাথের ডাটাতে চলে যেতে হবে। আমি যে কার্ভ আঁকলাম আন্দাজে, এটা করলে তো আর হবে না, রাইট? আমার তো বুঝতে হবে, এটা তো আমি এভাবে আঁকতে পারি, আমি এই যে নিচ দিয়ে আঁকতে পারি, তাহলে কোনটা এক্সাক্ট সেটা তো জানতে হবে না? বুঝতেছো স্যার? ইয়েস স্যার, যে বাকি ইনফরমেশন গুলো থেকে এডিশনাল ইনফরমেশন লাগবে এই লাইন থেকে, যে an alloy containing 50% bismuth start to solidify at এত ডিগ্রি। তাহলে এই লাইনটা থেকে একটা কি পয়েন্ট বের করা যায় বলো তো? জি স্যার। ইয়েস স্যার। আসি 50% বিসমাথ আছে, যেটা কিনা স্টার্ট টু সলিডিফাই 940। তাহলে 50% বিসমাথ মানে কি এই পয়েন্টটা না? ইয়েস স্যার। স্টার্ট টু সলিডিফাই মানে কি বলো তো? এই কার্ভ নাকি নিচের কার্ভ বলো? লিকুইড স্লাইড নিচেরটা সলিড। নিচেরটা স্যার লিকুইডিয়াসটা। লিকুইডাস আগে বুঝো। স্টার্ট টু সলিডিফাই মানে লিকুইড আছে, সলিড হওয়া শুরু হইলো, তাহলে কোন কার্ভটা হবে বলো? উপরেরটা না উপরেরটা স্যার উপরেরটা স্যার, কারণ স্যার কুলিং করতেছি তো আমরা। তাহলে নিচেরটা তো হবে না, উপরেরটা হবে। তাহলে উপরেরটা কত, এবার ভ্যালু দেখো যে 940। তো 940 মানে কই আছে বলো?
এটা যদি 600, এটা 700, এটা 800, এটা 900, 940 ধরলাম, এই ধরনের একটা। তাহলে এই যে 50% বরাবর আগাইতে হবে এবং 940 হচ্ছে এই ধরনের একটা পজিশন দিবে, রাইট? Yes, sir. Yes, sir. উপরের লাইন মুছে দিতে পারি, কারণ উপরের লাইনটা কিন্তু আমরা ভুল রাখছিলাম নাকি? জি স্যার। Yes, sir. ওকে, এখন এডিশনাল কিন্তু ইনফরমেশন শেষ হয় নাই, এই লাইনটাও কিন্তু শেষ হয় নাই। বাই সেপারেটিং ক্রিস্টালস অফ 90% অ্যান্টিমনি, এই লাইনটা দিয়ে কি আমাকে একটু ক্লিয়ার করে বুঝিতে পারবে বলো? বলো, আমি কার্ভটাতে নিয়ে আসি তাহলে ভালো বুঝবা। সো y অক্ষে প্যারালালে যে 50% বরাবর আমরা যদি দাগ টানি তাহলে এটা যে বিন্দুতে ছেদ করবে প্যারালাল 50%, তো এটা তো এই লাইনই যাবে, যেটা মাত্র ডট দিলাম, এই বরাবরই তো আগাইতে থাকবে। y অক্ষের, হ্যাঁ হ্যাঁ, এটা কি সম্পর্ক? 90% এর কাহিনীটা কই থেকে আসলো? স্যার লিকুইডে কি 90% অ্যান্টিমনি এটা বোঝাচ্ছে? কাছাকাছি গেছো, লিকুইডের মধ্যে না কিন্তু কাছাকাছি গেছো। সরি স্যার, সলিড সলিড। মানে ও বলতেছে যে তোমার লিকুইড থেকে যখনই সলিডিফাই হওয়া শুরু হইলো 940-এ, তখন সেপারেট হইতেছে হচ্ছে 90% অ্যান্টিমনি। তার মানে সলিডের মধ্যে পাবো 90% অ্যান্টিমনি। তার মানে আমি শিওর যে আমি যদি এই পজিশনে একটা টাই লাইন টানতাম তাহলে সে সলিডাস লাইনটাকে 90% এ ছেদ করতো। বুঝছি না বুঝি নাই বলো এবার? জি স্যার। Yes, sir. স্যার টেম্পারেচার বরাবর টাই লাইন টানতে হবে, তাহলে হচ্ছে টেম্পারেচার বরাবর টাই লাইনটা আমার এই 90% বরাবর, যে আরে কি হইতেছে 90% বরাবর যেখানে আসবে সেটাই। সো আমি ওই ডটটা দিয়ে রাখলাম। তার মানে আমি কিন্তু এই যে সলিডাস লাইন টানছি এটাও ভুল টানছি নাকি? Yes, sir. ওকে, এটা ডিলিট করে দিলাম। এখন আসো, শেষ হয় নাই কিন্তু, লাইনটা একটু মোটা করে দেই। পয়েন্টটা মুছে গেছে। হ্যাঁ, ট্যাবলেটে ডিফিকাল্ট এগুলাই ঝামেলা। আচ্ছা যাক, এবার বোঝা যাচ্ছে আশা করি। এখন আসো লাস্ট লাইন, an alloy containing 80% bismuth start to solidify at এত ডিগ্রি by separating crystal of এত percent antimony। এখন একই লাইন, খালি আরো ডিফারেন্ট দুইটা পয়েন্ট পাবো। প্রথম কথা হচ্ছে 80% বিসমাথে যাইতে হবে। তাহলে 80% বিসমাথ মানে বলো তো কোন পয়েন্ট, আগে এটা বুঝো। So 20% antimony. অ্যান্টিমনি। মানে এইটা কিন্তু ভুল, 20% antimony. 20% অ্যান্টিমনি। এটা কিন্তু এটা ভুল হবে, আমি তোমাদেরকে সতর্ক করে যাচ্ছি। এক সময় মাইকটা মিউট করো, যার মাইক অন। যেটা বললাম যে 80% বিসমাথ যার, তার বুঝে নিতে হবে তার 20% অ্যান্টিমনি। তার মানে 20% অ্যান্টিমনি কই আছে? এই যে 20%। এই 20% অ্যান্টিমনি সলিডিফাই হওয়া শুরু করে কত ডিগ্রিতে? 750 ডিগ্রিতে। এই যে তাহলে 750 আর 20 এটা কোথায় যে ছেদ করে? এবার আসি, এই যে 20% এর দিকে আগাচ্ছি, 600, 700, 750। সো এই ধরনের একটা পয়েন্ট হবে, দেখো তো বুঝো কিনা। জি স্যার। জি স্যার, বুঝছি স্যার। লিকুইডাস লাইন। এটা লিকুইড আছে। এখন এইটার সাথে এডিশনাল আরেকটা ইনফরমেশন আছে, যেটা কিনা সেপারেট হইতে থাকবে ক্রিস্টাল 75% অ্যান্টিমনি। তার মানে কি সলিডের কম্পোজিশন হবে 75%। তাহলে এই প্যারালালি যদি আমি 75 এর দিকে আগাই, তাহলে এই যে 75 এই ধরনের একটা হবে। তার মানে আমি এবার যদি কার্ভটা ড্র করি, তাহলে দেখো তো বুঝো কিনা। আরে সরি, আমারটা ভালো হয় নাই, এটা আরেকটু সুন্দর আমি মুছে দেই, তার আরেকবার করি। মানে এটা ফ্রি হ্যান্ড তোমরা যত সুন্দর করো করতে পারো আর কি। স্যার এটা কি আমাদের গ্রাফ পেপার দিয়ে এঁকে দেখাতে হবে? অবশ্যই গ্রাফ পেপার, এবং পরীক্ষায় বলছি তোমাদের যে গ্রাফ পেপারে দেখাও। পরীক্ষা অবশ্যই গ্রাফ পেপার বলে দিবে। মোটামুটি এই ধরনের একটা হবে, তারপরেও এক্স্যাক্টলি হয় নাই, এটা হাতে আঁকলে আরেকটু সুন্দর করে আঁকতে তোমরা। এটা কি বুঝছি? ফেজ ডায়াগ্রাম ড্র করা কি ক্লিয়ার সবাই? Yes, sir. এখন আমরা ম্যাথের দিকে চলে যাব। ম্যাথ বলতে কি কি চাচ্ছে, এটা কিন্তু আমাদের শেষ না, এটা শেষ হয় নাই। ড্র দা ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম টু স্কেল অন এ পিস অফ গ্রাফ পেপার। তাহলে পিস অফ গ্রাফ পেপারে তোমরা আঁকলা, লেবেলিং অল লাইনস, পয়েন্টস এন্ড এরিয়াস। এইটা এখন পর্যন্ত হয় নাই। অল লাইন পয়েন্টস, তাহলে লাইন কি কি লাইন আছে? দুইটা লাইন আছে, একটা হচ্ছে সলিডাস লাইন যেটা হচ্ছে এইটা, আর এটা হচ্ছে লিকুইডাস লাইন যেটা হচ্ছে এটা, রাইট?
বুঝতেছি সবাই? আর রিজিয়নের কথা যদি বলি, এটা লিকুইড, এটা হচ্ছে লিকুইড প্লাস আলফা, এটা সলিড নরমালি। আর যদি পয়েন্টের কথা চিন্তা করি তাহলে এই দুটো হচ্ছে মেল্টিং পয়েন্ট, ঠিক আছে? আর কি পয়েন্ট দরকার আছে? আর এই যে চারটা পয়েন্ট, এইটা ম্যাথের জন্য আমরা পয়েন্ট বের করেছি, এটা আলাদা করে আইডেন্টিফাই করা লাগবে না। তো মেইনলি তোমরা দুইটা পয়েন্ট যে মেল্টিং পয়েন্ট এটা লিখে দিলা, এই হচ্ছে লেভেলিং করা। লেভেলিং করা শেষ, ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। আচ্ছা, এখন আসে লাস্ট ম্যাথ, মানে লাস্ট পোরশন, সেটা হচ্ছে ফর অ্যান অ্যালয় কন্টেইনিং 40% অ্যান্টিমনি কিপ দ্য টেম্পারেচার অফ ইনিশিয়াল এন্ড ফাইনাল সলিডিফিকেশন। তাহলে 40% অ্যান্টিমনি কোথায় আছে বলো? 40% অ্যান্টিমনি কই? এই যে এটা। তাহলে 40% অ্যান্টিমনির ক্ষেত্রে ইনিশিয়াল সলিডিফিকেশন কই আছে বলো? এই পয়েন্টে ইনিশিয়াল সলিডিফিকেশন না? ক্লিয়ার নাকি বুঝি নাই? লিকুইড থেকে যখন নিচে নামতে থাকবে এটা ইনিশিয়াল আর ফাইনাল। তাহলে তুমি বলবা যে এটা কত ডিগ্রি হতে পারে বলো? 600, 700, 800, 900 একটু কম বা বেশি? 890। এখন কোশ্চেন হচ্ছে জায়গায় কেউ যদি লেখে 895 তাহলে কিন্তু জিরো না। কেউ যদি 890 জায়গায় কেউ লেখে 885 তাহলেও জিরো না। কারণ কি? কারণ গ্রাফ পেপারে যখন তোমরা এক একজন আঁকবা এই কার্ভটা এক একজনের একটু এদিক সেদিক হবে, তবে আমি বুঝবো যে তুমি ঠিক করছো কিনা। হ্যাঁ, তুমি 895 জায়গায়, মানে তুমি এই পয়েন্টের জায়গায় তুমি ইনিশিয়াল বললা এইটা আর ফাইনাল বললা এইটা, তাহলে তো ভুল, তাহলে তো আমি বুঝে যাবো যে তুমি বুঝো নাই। সো ওইটা নিয়ে ভয়ের কিছু নাই, যে এক্সাক্ট ভ্যালু হইতে হবে, নট নেসেসারি। তাহলে ইনিশিয়াল আর ফাইনাল সলিডিফিকেশন পেয়ে গেলাম। এখন আসো যে গিভ দ্য কেমিক্যাল কম্পোজিশন এন্ড রিলেটিভ অ্যামাউন্ট অফ ফেজ প্রেজেন্ট এট 800 ডিগ্রি। কার জন্য? এই যে 40% এর জন্যই, কিন্তু বারবার কিন্তু পার্সেন্টেজ আর বলতেছে না, যে 40% যে অ্যান্টিমনির যে অ্যালয়টা সেটা 800 ডিগ্রি ফারেনহাইটে কি কি কেমিক্যাল কম্পোজিশন এবং রিলেটিভ অ্যামাউন্ট আছে ফেজগুলোর মধ্যে সেটা বের করো। তাহলে 800 ডিগ্রি ফারেনহাইট কই আছে বলো? 600, 700, 800। তাহলে এই পয়েন্টটা না, দেখো তো বুঝো কিনা? সবাই কি বুঝি? জি স্যার। ফার্স্ট অ্যানসার কি ফেজ আছে, তখন তোমার বলতে হবে লিকুইড আর আলফা আছে। এটা হচ্ছে প্রথম কথা, রাইট? ইয়েস স্যার। তারপরে জানতে চাই এদের মধ্যে কি পরিমাণ অ্যান্টিমনি, কি পরিমাণ বিসমাথ আছে। দ্যাট মিন্স কম্পোজিশন, দ্যাট মিন্স সি অফ এল আর হচ্ছে সি অফ আলফা। তাহলে কম্পোজিশন বের করার জন্য কি আমার টাই লাইন টানতে হবে? সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। এই টাই লাইন দুইটা পয়েন্টে ছেদ করবে, এই পয়েন্ট বরাবর নিচের দিকে চলে আসবো ভ্যালুটা নেওয়ার জন্য, এই পয়েন্ট বরাবর নিচের দিকে চলে আসবো ভ্যালুটা নেওয়ার জন্য, রাইট? ইয়েস স্যার। বুঝতেছি না? তাহলে লিকুইড হচ্ছে এটা, তাহলে লিকুইড যেহেতু এই পয়েন্ট, তাহলে এটা কত হবে? সে 25 ডিগ্রি হতে পারে। 25, তাহলে 25% অ্যান্টিমনি হচ্ছে এটার आंसर। কমা দিয়ে 75% বিসমাথ লিখলে আরো ভালো। আর আলফার ক্ষেত্রে হবে কত? 80% অ্যান্টিমনি আর 20% সাথে বিসমাথ। ক্লিয়ার নাকি না বলো এবার? বুঝিনি আমরা? বুঝেছি স্যার। আচ্ছা, এখন আসি অ্যামাউন্ট অফ ফেজ। অ্যামাউন্ট অফ ফেজ মানে ফার্স্টে আমি জানতে চাচ্ছি লিকুইডের অ্যামাউন্ট বা পার্সেন্টেজ অফ লিকুইড লিখি। পার্সেন্ট অফ লিকুইড, তাহলে এটার জন্য কি লাগবে? লিভার রুল মনে আছে? লিভার রুলে আসি। লিভার রুলের জন্য আমি যখন বলো এখানে 80% মানে এখানে 25% অ্যান্টিমনি। ও না স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার। তাহলে এখন অ্যামাউন্ট অফ ফেজের জন্য যেটা করতে হবে, তোমার টাই লাইন টানলাম। এখানে লিভার রুল যখন খাটাবো লিকুইডের জন্য অপোজিট আর্ম, দ্যাট মিন্স এইটা, রাইট? 40। তাহলে অপোজিট আর্মের ভ্যালুটা কত হবে? 80 মাইনাস 40 40 টোটাল আর্ম হবে 60 কেন? ও 25 ও মানে 25 তো 55 ওকে হইতে পারে, আমি তো এক্সাক্ট জানি না। এখন তাহলে পার্সেন্টেজ অফ আলফা কিন্তু তোমরা ইজিলি পারবা। এটার জন্য এই আর্ম হবে, কোন আর্ম হবে বলো তো? এই আর্মটা হবে, রাইট? তাহলে এই আর্মের জন্য ভ্যালুটা কত হবে বলো? স্যার 40 মাইনাস 25 ডিভাইডেড বাই টোটাল 80 মাইনাস 40 15 বাই 15 ডিভাইডেড বাই 55। কত? 55 স্যার 15 ডিভাইডেড বাই 55। ওই তো ধরলাম 45।
100% তো মিলবেই আসলে, তাই না? এই ধরনের হবে একটা কিছু। এখন আমাকে বলো এই ম্যাথটা কি সবাই বুঝতে পারছি? স্যার নিচেরটা 33% আর উপরেরটা 67% আসে। আমি তো তোমাদের কথা শুনে মনে ভুল শুনে লিখছি, এগুলা তো সরি স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না স্যার। বললাম ভ্যালুটা 67 আর নিচেরটা 33 23 নিচেরটা 33 আসে, উপরেরটা 72 আসে, মিলে না। কাছাকাছি কাছাকাছি আসে, মিলে না স্যার। তো আমাদের ম্যাথ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো? স্যার এখানে যে আমার বড় বাহুটা ওটাকে লিকুইড কেন নিলাম ওটা একটু মনে করে দিবেন স্যার। বড় বাহু বলতে তোমাদেরকে বললাম না লিকুইড তো আস্তে আস্তে কমতে থাকবে, তো যখনই তত নিচে নামতে থাকলে অপোজিট আর্মটা কমতে থাকবে, ঠিক আছে? অপোজিট আর্মটা তুমি এটা ভুলে যাও না, তুমি লিকুইডের সময় অপোজিট আর্ম নিবা, বড় ছোট তো ফ্যাক্ট না। লিকুইড যখন বের করবা লিকুইড যেই পাশে আছে তার অপোজিট আর্মটা নিবা, বুঝছি? আচ্ছা আচ্ছা ওকে, তাহলে কি সবাই কি ক্লিয়ার নাকি না? Yes, sir. আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার হলে খুবই ভালো। এখন আসি হচ্ছে ফেজ ডায়াগ্রামের, যেটা বললাম যে তোমরা ফেজ ডায়াগ্রামের ইনিশিয়াল কথাগুলো পড়ানো হয়েছে, তোমরা ফেজ ডায়াগ্রামের জন্য ক্যালিস্টারের বই একটু দেখতে পারো। ক্যালিস্টার বইতে এই আইসোমরফাজের একটা ম্যাথ পাবা, ওগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? স্যার সিলেবাসে ইউট্যাকটিক ফেজ ডায়াগ্রাম নেই স্যার। ইউটেকটিক তোমাদের নাই, কারণ ইউটেকটিক আমাদের ফেজ ডায়াগ্রাম যখন তোমরা কোর্স করবা তখন এগুলো পড়বা। সো ইউটেকটিকটা আমরা 101 আসলে 101 এ ফেজ ডায়াগ্রামটাই আসলে নাই, কিন্তু ওই গতবার ফেজ ডায়াগ্রামের এই একটা লেকচার পড়ানো হয়েছে এবং এই ম্যাথগুলো করানো হয়েছে দেখে আমি পড়ালাম। বাট তোমাদের হচ্ছে কোর্স কারিকুলামে আসলে ফেজ ডায়াগ্রাম বলে আলাদা করে টপিক নেই, ঠিক আছে? ওকে, তাহলে মোটামুটি আমরা এটা শেষ করলাম। ফেজ ডায়াগ্রাম থেকে তোমরা ফাইনালি একটু যদি ধারণা। হ্যাঁ দিব। তো ফার্স্টের থেকে যদি বলি আমি, সবাই একটু খেয়াল করো যে ফার্স্টের দিকে আমরা স্ট্রাকচার বললাম, তাই না? ফার্স্টে বললাম হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচার মেটালের ক্ষেত্রে। তো ওইখানে স্লাইড খুব ভালো মতো পড়তে হবে, তোমার অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর আছে, তারপরে তোমার ওই বিভিন্ন কোঅর্ডিনেশন নাম্বার, এগুলো কিন্তু বুঝে বুঝে পড়তে হবে। এখান থেকে ছোটখাটো অনেক টাইপ কোশ্চেন হইতে পারে, এগুলো তোমরা নিজেরাই পড়তে পড়তে বুঝে যাবা। এটা হচ্ছে এই স্ট্রাকচার গেল। তারপর হচ্ছে সিরামিকের ক্রিস্টাল স্ট্রাকচার বললাম, ওইখানেও আরেকটু কিছু মানে কমপ্লেক্স জিনিস চলে আসলো। তো কমপ্লেক্স জিনিস চলে আসুক, বাট তোমরা যদি বুঝো এটা স্ট্রাকচার এরকম, তাহলে কিন্তু তোমরা ওইটাও পারবা, আমার মনে হয় সমস্যা হবে না। তারপরে হচ্ছে প্রসেসিং এর দুইটা লেকচার, একটা হচ্ছে মেটাল প্রসেসিং আর একটা হচ্ছে সিরামিক প্রসেসিং। এটার জন্য বই পড়তে হবে, কারণ প্রসেসিং এর প্রত্যেকটাই অল্প অল্প করে কিন্তু স্লাইডে আছে, মানে এটা মানে মাস্ট বই পড়তে হবে, কারণ বই থেকে তোমার ডেস্ক পড়তে হবে। তোমাকে যখন পরীক্ষায় বলবো যে তুমি স্লিপ কাস্টিং এর ডিটেইলস বর্ণনা করো, তখন তুমি স্লাইডে শুধু ফিগার দেওয়া আছে আর মুখে আমি বলছি, তাহলে তোমার হবে না, তোমার তো লিখতে হবে। তো ওই লেখার জন্য হয়তো তোমার বই পড়তেই হবে, বুঝতে পারছি নাকি? তো এভাবে করে তোমরা শুনতেছ আমার কথা? ইয়েস স্যার। তো মেটাল প্রসেসিং গেল, দেন সিরামিক প্রসেসিং গেল। তারপরে বললাম আমরা ক্রিস্টাল ডিফেক্টস। ক্রিস্টাল ডিফেক্টস এর জন্য একই কথা, যে খুব ভালো মতো বুঝে করতে হবে, কারণ ক্রিস্টাল ডিফেক্টও বোঝার অনেক টপিক আছে। তোমার ডিসলোকেশন বলো, তোমার পয়েন্ট ডিফেক্ট বলো, সাবস্টিটিউশনাল, ইন্টারস্টিশিয়াল, তারপরে হচ্ছে তোমার এই কি বলো এটাকে, আরো কি কি জানি বললাম আমরা, স্ট্রেনথেনিং মেকানিজম, গ্রেন বাউন্ডারি স্ট্রেনথেনিং, সলিড সলিউশন স্ট্রেনথেনিং, এগুলো পড়লাম। সো এগুলো খুবই ইম্পর্টেন্ট টপিক তোমাদের জন্য, এটা খুব ভালো মতো পড়বা। তারপরে পড়লাম সিলেকশন। সিলেকশন থেকে কিন্তু গত ক্লাসে আমি ফাইনাল বলছি যে সিলেকশনটা কিন্তু গদ বাঁধা কোশ্চেন পাবা না, যে বর্ণনা করো, অমুক করো, তমুক করো। এটা হচ্ছে তোমাকে একটা ঘটনা বা একটা কিছু চাবো আমি, সে অমুক ম্যাটেরিয়ালটা আমি বানাইতে চাচ্ছি, তাহলে কি তুমি চুজ করবা? সব মানে এনাফ ডাটা তোমার কাছে থাকবে, এনাফ গ্রাফ তোমার কাছে থাকবে। লাইক আমি যদি বলি যে কস্টিং কম হইতে হবে, তাহলে কিন্তু আমি এমন একটা কার্ভ দিব, সে ইল্ড স্ট্রেংথ ভার্সেস কস্টের একটা কার্ভ দিয়ে দিব তোমাদের। তখন তোমার বুঝে নিতে হবে যে ও কস্ট কম যার তাকে আমি চুজ করব, বা কস্ট কম তার মধ্যে আমি ওকে চুজ করব। তো এই জিনিসগুলো বুঝে পড়তে হবে। আর ফাইনালি আজকে যেটা ফেজ ডায়াগ্রামের জন্য জাস্ট ইনিশিয়াল কিছু কথাবার্তা আর আইসোমরফাসটাই শুধু। আমি ইউটেকটিক আমি যাব না, আইসোমরফাসের জন্য ম্যাথ
সেটা তোমরা বই থেকে দেখবা। আর আমি যেই ম্যাথটা করাইছি এটা যদি তুমি ভালো মতো বুঝো তাহলে আমার মনে হয় না আর তোমার আটকাবে কেউ, মানে আর কোনো ম্যাথে আটকাবে। এটা একটু ভালো মতো দেখো, ম্যাথ একটা আসছে কি আমাদের আসবে তাহলে? আমার 101 এর জন্য লাগবে না, 102 তে যদি তোমাদের পড়ানো হয় তাহলে 102 ফাইনাল ল্যাব থেকে আসতে পারে। নাকি হয়ে গেছে? আমাদের হয়ে গেছে অলরেডি। হয়ে গিয়েছে স্যার। ওইখানে কি ইনজেক্টিভ ছিল না পড়াইছে? না স্যার ছিল কিন্তু ওটা আসেনি। হ্যাঁ ওইটাই বললাম। সো ইউটেকটিকটা আসলে এখন ইনিশিয়ালি বা ইন্ট্রোডাকশনের জন্য তোমাদের আসলে ডিফিকাল্ট এই ইউটেকটিভ পড়ানো, টাইমও নাই প্লাস দরকার নাই আমাদের। সো ইনিশিয়াল ইন্ট্রোডাকশনটা আমরা পড়ে ফেললাম। তো হোয়াটএভার এই হচ্ছে মোটামুটি আমার পার্টের সিলেবাস। আমার পার্টের সিলেবাসটা কিন্তু একদম বড় না, কারণ তোমরা যতটুকু পড়াইছি আমি ততটুকুই শেষ করে দিলাম। আরো পড়াইলে পড়ানো যেত, বাট দরকার নাই, এতটুকুই তুমি ভালো মতো পড়ো। মানে আমার কথা যা পড়াইছি আমি চাই এই পার্টটা তুমি থ্রু আউট দা তোমার আন্ডারগ্রেড লাইফে তুমি মনে রাখো যে ও আমি 1-1 এই জিনিসটা বুঝছি। তারপরে এরপরে তো ডিটেল কোর্স আসতেছেই, বাট এখান থেকে ইনিশিয়াল ধারণাটা নিয়ে নাও, ঠিক আছে? ওকে, তাহলে আর কারো কোনো কোশ্চেন? স্যার আমার কিছু কোশ্চেন ছিল, মানে পড়াশোনা রিলেটেড না। বলো। স্যার যদি মাইন্ড না করেন তাহলে স্যার কোশ্চেনটা হচ্ছে গিয়ে, আগে তো আপনি আমাদের জায়গায় ছিলেন, মানে আগে আপনি স্টুডেন্ট ছিলেন, এখন আপনি টিচার, মানে আপনি যাদের ক্লাস করতেন এখন আপনি তাদের সাথে বসেন বা কথা বলেন, মানে এখন আপনি একজন টিচার, মানে এখন আপনার ফিলিংসটা কিরকম স্যার, এটা আর কি জানতে চাচ্ছি। আচ্ছা, এখন ফিলিংসটা হচ্ছে ফার্স্ট অফ অল আমার ডিপার্টমেন্টে এখন টোটাল টিচার আছে হচ্ছে 16 জন। 15 জন ছিল, একজন আমাদের তোমরা শুনছো কিনা জানি না, আমাদের একজন টিচার কিন্তু পিএইচডি করে জয়েন করছে রিসেন্টলি গত সপ্তাহে। হোয়াটএভার আমরা 16 জন টিচার আছি। তো 16 জনের মধ্যে আমি আমার টিচারই কিন্তু প্রায় 11-12 জন, মানে 10-11 জন, মানে 11 জন মোস্ট প্রবাবলি, যাই হোয়াটএভার, মানে 11 জনের ডিরেক্ট ক্লাস আমি পাওয়া। আর ইনিশিয়াল মানে আমার ইমিডিয়েট সিনিয়র 2-3 জনের ক্লাস আমি পাইনি, আর আমার জুনিয়র 2 জন আছে। তো এই যে ব্যাপারটা যে তাদের সাথে তারা আমার টিচার ছিল, তখন খুব ভয় লাগতো, খুবই ভয় পেতাম। আচ্ছা আমি এই কথাগুলো রেকর্ড অফ করে রাখি, হ্যাঁ? এটা তো তোমার দরকার নেই শোনা পরে।